হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা ছোট বিষয় কুহুকে তাড়া করে বেড়ালো। দীপ্রভাই এইভাবে পাটকেল মারবে তা ও যদি বুঝত, তবে ভুলেও মেসেজটি করত না। ও ঠোঁট কামড়ে রাতের খাবার তৈরিতে মা চাচিদের সাহায্য করছে। তবে ওর মুখের ভঙ্গিমা খেয়াল করেছেন জেবা। তিনি খুন্তি নাড়তে নাড়তে বললেন, কিরে কুহু, মুখটা অমন করেছিস কেন? ববিতা আর আবিদা নজর ফেরালেন। কুহু মুখটা ঠিক করে বলল, এমনি বড় মা। মনে হচ্ছে কাকে যেন গালিগালাজ করছিস। মনে মনে কুহু বলল, করছিই তো, কিন্তু মুখে বলল, আমি তো গালি দেই না। তাই নাকি রে? কোথা থেকে ছুটে এসে বলল আয়ানা। এই হলো আরেক বিপদ। কুহু চোখে দৃষ্টি সরু রাখল। গালি দিতে শুনেছ আয়ানাপু? খোঁজ রাখিনি, তবে এখন থেকে রাখব। দেখব গালি দিস কিনা। রেখো। যদিও দুজনের কথার টোন স্বাভাবিক, তবে আবিদা দ্বন্দ্বটি বুঝতে পেরেছেন। তিনি বললেন, খাবার রেডি হয়ে গেছে, দুজনে গিয়ে সবাইকে ডেকে আনো। কুহু যেই না পা বাড়াতে যাচ্ছিল, অমনি আয়ানা বলে উঠল, আমি দীপ্র দাদাভাইকে ডাকতে গেলাম। ওর ওমন তাড়াহুড়ো আগ্রহ রান্নাঘরে থাকা সবাইকেই ভাবিয়ে তুলল। ববিতা আর জেবা একে অপরের মুখের দিকে চেয়েছেন। আবিদা দুই যাকে চোরা চোখে দেখে বললেন, দীপ্রর পাগল। ছোটবেলায় কুহু যেমন করত, এখন আয়ানা তেমন করে। কথা কাটালেন তিনি। তবে কথা কি কাটল? না, বিষয়টা বাকি দুই নারীকেই ভাবিয়ে তুলল। কিছু সময় পর সকলে খাবার খেতে চলে এলো। আজ এসেছেন দাদি জানো, তাকে নিয়ে এসেছে দীপ্র। এর পেছনে বিশেষ কারণ আছে অবশ্য। সবাই যখন খাওয়া শুরু করবে, ঠিক তখনই দীপ্র বলল, আমি একটা কথা ভেবেছি। মোটামুটি সবাই চাইল দীপ্রর দিকে। দীপ্র তাকালো কুহুর দিকে। কুহু চোখের ইশারায় বোঝালো, বলে দেন। ওদের এই ইশারা আয়ানা দেখল। দাঁত কিরমির করে তাকালো ও। কুহু যখন দৃষ্টি ফেরালো, তখন ওর সাথে চোখাচোখি হলো, তবে পাত্তা দিল না ও। দীপ্র সবাইকে একবার দেখে নিয়ে তাকালো রাত্রির দিকে। রাত্রি বিষয়টি তখনও ধরতে পারেনি, চেয়ে আছে প্রশ্ন নিয়ে। রাত্রির জন্য ছেলে দেখা দরকার। আবিরের বিয়ের পরপর কিংবা আগেভাগে পেয়ে গেলে যদি একসাথেই দুজনের বিয়েটা দিয়ে দেয়া যায়। বিস্ফোরণ নিয়ে তাকালো রাত্রি। দীপ্র ভাই এটা কি বলতে চাচ্ছে? সবাই কেমন চুপ। ওর কথাকে জোরালো করতে মুখ খুলল কুহু। হলে তো ভালো হয় খুব। রাত্রিপুর বিয়ে নিয়ে আমি আর কণা প্ল্যান করতাম আগে। এমনটা হলে আসলেই দারুণ হবে। এক ঢিলে দুই পাখি। ফুপার কিন্তু খরচও কমে যাবে। কণার শেষ কথায় রমিজ হাসলেন। ববিতা ছোট কন্যাকে শাসন করতে বললেন, কণা, এটা কেমন কথা? আমি এমনি বললাম মা। ভাবি, ওকে বকা দেবেন না। ও ছোট মানুষ, মজা করে বলেছে। তাছাড়া বিষয়টা কিন্তু ভালো। জানেন তো, আমি একটু কৃপণ টাইপের। যদি একসাথেই আয়োজন করতে চাও, তবে আমি কিন্তু আমার বিয়ের জন্য একটুও খরচ করব না। সবটা তোমার দিতে হবে। কৃপণগিরি কমাও বাবা। ছেলের কথায় রমিজ হাসলেন। বললেন, সে দেখা যাবে। আমাদের যা কিছু আছে সব তো তোমাদের দু ভাই বোনেরই। রমিজের কথাটা শুনে কুহুর একটু মন খারাপ হলো। মনে পড়ল বাবাকে। বাবা থাকলে তিনিও হয়তো এভাবেই বলতেন, আমাদের যা কিছু আছে তা তো তোমাদের দু বোনেরই। আমি কিছু বলতে চাই, শোনো সবাই। বৃদ্ধার কথায় সবাই থামল, দৃষ্টি ফেরালো। বিয়ে হলো আলাদা রহমতের বিষয়। রাত্রির বয়স তো হয়েছেই, তাই ওর বিষয়ে ভাবা দরকার। আর দুই ভাই বোনের একসাথে হয়ে গেলে আমাদের দুঃখ কিন্তু কমই হবে। এক মেয়ে বিদায় নিয়ে আরেক মেয়েকে তো ঘরে আনা হবে। এটা হলে বেশ ভালো হয়। তোমরা খোঁজ করো। এত সময় পর রাত্রি মুখ খুলল, বলল, বাহ, ভালোই তো নানিজান, আমাকে বিদায় করার জন্য খুব তাড়া দেখাচ্ছ। দেখো মেয়ের কাহিনী, মেয়ে মানুষ কি সারা জীবন বাপের ঘরে থাকে? থাকে তো না। কেন দাদিজান, দীপ্র দাদাভাই আর কুহুপুর বিয়ে হলে তো কুহুপু সবসময় এখানেই থাকতো। ফট করে সবার মাঝখানে কথাটা বলে ফেলল কুঞ্জ। এই এক কথায় সবার মুখের রং বদলে গেল। আবিদা ধমকে উঠলেন, কুঞ্জ, একটা কথাও না। বড়দের মাঝে কথা বলছো কেন? বেয়াদব হয়ে গেছো তুমি। আয়ানার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ওর ইচ্ছে করছে ছোট ভাইকে চর বসিয়ে দিতে। নেহাতি এখানে মেহমান তথা অরণ্য বসে আছে, না হলে এমনটি ঠিকই করে ফেলত। ওর মাঝে মাঝে সন্দেহ হয়, এই ছেলে আদৌ ওর ভাই তো? ওর দৃষ্টির আগুন নিভল না।
চেয়ে রইল অগ্নিদৃষ্টি নিয়েই, ভেতরে ভেতরে ফোঁস করতে লাগলো। এদিকে দীপ্র স্বাভাবিক, তবে কুহু কেমন অস্বস্তিতে পড়েছে, কারণ সকলে না জানলেও সে তো জানে অন্যায়টা তার নিজেরই হয়েছে। কুহুর খুব খারাপ লাগছে, ওর খাওয়া হয়নি ঠিক মতন। ও অপেক্ষা করছে দীপ্র ভাইয়ের জন্য। মানুষটার প্রতি সকলের একটা কেমন দৃষ্টি পড়েছিল আজ। সবাই তো তাকেই দোষারোপ করেছে। অবশ্য সবার দোষ নেই, যা ঘটেছে তাতে দীপ্র দোষটাই দৃশ্যমান, আর কুহুর সবটাই লুকিয়ে। এই লুকিয়ে থাকার কারণে কুহু নিজের ভুলগুলো শুরুতে বুঝতে পারেনি। আজকাল মনে হচ্ছে সব ওর নিজের জন্য হয়েছে। ও চাইলেই ঘটনা অন্যরকম হতে পারত। আফসোস লাগছে। খাবারের সময় নিশ্চয়ই দীপ্রর অস্বস্তি হয়েছে, যদিও সে নিজেকে স্বাভাবিক দেখিয়েছে। এসবই ভাবছিল ও। এদিকে মেয়েটিকে ঘরের সামনে দেখে দীপ্র ডাকল, কুহু। চাইল কুহু পুরো দৃষ্টি দিয়ে। দীপ্রর চোয়াল ভরা চাপদাড়ি, পেটানো শরীর, চোখে মুখে মাঝে মাঝে বেশ কঠিন ভাব থাকলেও বেশিরভাগ সময় দৃষ্টি থাকে শীতল। কিরে? ধ্যান ফেরে ওর। ও চায়, বলে হুম। কিছু বলবি? হ্যাঁ। আচ্ছা, ভেতরে এসে বল, বলে রুমে প্রবেশ করল দীপ্র। ওর পেছন পেছন রুমে প্রবেশ করল কুহুও। এই রুমটা একটা আলাদা ঘ্রাণ পাওয়া যায়, দীপ্রর শরীরের ঘ্রাণ। প্রতিটা মানুষেরই আলাদা একটা ঘ্রাণ আছে। ছোটবেলায় দীপ্রর শরীরের ঘ্রাণ কুহুর খুব পছন্দ ছিল। না দেখেই মানুষটার আগমন ধরতে পারত, কিন্তু আজকাল পারে না, আগের মতন টানে না। এই দূরত্ব, এই হারিয়ে যাওয়া দীর্ঘ দিনের তৈরি। ওর দৃষ্টিখানা নামানো। কি যেন বলবি? একটা অস্বস্তি কুহুর গলা চেপে ধরল। ও শুকনো একটা ঢোক গিলে নিজেকে ঠিক করে নিল। বলল, আপনি চাইলে বলে দিতে পারেন। যদিও দীপ্র বিঝেছে, তবুও না বোঝার ভান করে বলল, কি বলবো? এই যে আমি পালাতে চেয়েছিলাম। বলার হলে আগেই বলতে পারতাম। আজকেও কথাটা উঠল। আমার এখন খারাপ লাগছে। আমার জন্য দোষী হয়েছেন। ঋণ বেড়ে যাচ্ছে আমার। দীপ্র হাসল, বলল, ঋণ বাড়া মাঝে মাঝে ভালো, দরকারের সময় শোধে সমেত ফেরত নেওয়া যায়। ওর কথার মানে কুহু কি বুঝল? হয়তো না, বোঝার কথাও না। ও ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। খারাপ লাগাটা মুখশ্রীতে দৃশ্যমান। দীপ্র সেটা দূর করার প্রয়াস থেকে বলল, খারাপ লাগার কিছু নেই। আমরা এখন সব ঠিক করে নিয়েছি না, আর পুরোটাই ঘটেছে ভাগ্যের জন্য। ভাগ্যে বিশ্বাস করো তো? করি। তাহলে আর কিছু ভাবার নেই, এটা এখানেই শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কথা আর আসবে? আমার আসলে মনে হলো একবার বলা দরকার, তাই বলতে এলাম। আচ্ছা, কিন্তু আমি আবার ক্লিয়ার করছি, আমার কোনো খারাপ লাগা নেই, তোর ওপর রাগও নেই। শুরুতে না বুঝে আমি রাগ থেকে তোর সাথে কথা না বলেই অমন একটা কাজ করে ফেলেছি। আমি কথা বললে ঘটনা কিন্তু ভিন্ন হতে পারবো। যাই হোক, আমি এসব আর ধরছি না। যা হবার তা হয়ে গেছে। একে অন্যকে দোষ দিলে ঠিক হবে না কিছুই। এখন আমাদের লক্ষ্য রাত্রি আর অরণ্যর মিল ঘটানো। এখানে ফোকাস করি। টানা কথাগুলো বলে থামল দীপ্র। শুধু যে কুহুর মাঝে পরিবর্তন হয়েছে তা কিন্তু না, দীপ্র নিজেও তো পরিবর্তন হয়েছে। আগে খানিক রাগ, ক্ষোভ থেকে সবকিছু করত, আর এখন সবটা বিঝিয়ে বলে। খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নেয়। আর এই দিকটায় কুহু কি স্বাভাবিক হতে সাহায্য করে চলেছে। কুহুর ভেতরে শীতল একটা বাতাস নেমে এলো। ও ছোট করে বলল, আচ্ছা, আমি চেষ্টা করব এসব আর না বলতে। চেষ্টা কেন, একেবারেই বলবি না, পুরোটাই বাদ। ঠিক আছে, বাদ, তাহলে যাই আমি, বলে পা বাড়াতে যাচ্ছিল কুহু। দীপ্র বাধা দিয়ে বলল, শুনে যা। কুহুর আর আগানো হলো না, ও মাথা তুলে চাইল। দীপ্র ভাই ভীষণ লম্বা, সিনেমার হিরোদের মতনই লম্বা। এই পর্যায়ে মেয়েটার চোখের দৃষ্টি দীপ্রর দৃষ্টির সাথে মিলে গেল। দীপ্র চোখ দুটো স্থির রেখেই বলল, কুহু, তুই কিন্তু এখনও আমার আদরেরই আছিস, সব থেকে আদরের। দুটো দিন অরণ্য আর দীপ্রর খুব ব্যস্ততা গেল। ব্যবসায়িক ব্যাপার নিয়ে এখানে ওখানে ছুটতে হয়েছে। খাবার অবধি সময় পায়নি। আজ আবার বাড়িতে সবাই উপস্থিত। সবাই বলতে সবাই। এর কারণ আছে অবশ্য। আবিরের বিয়ের কেনাকাটা করতে হবে, আর এক পক্ষ যাবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। শুরুতে কেনাকাটার বিষয়টা বড়দের কাছে দিতে চাইলেও কিছু সময়ের আলোচনায় ঠিক হলো বাড়ির বাচ্চারাই কেনাকাটা করবে। সেটা নিয়েই হৈ হৈ চলছে। তবে আয়ানা গো ধরে বসে, সে নাকি যাবে না। কেন যাবে না সেটা বলেনি অবশ্য। ওকে মানাতে গিয়েছে আবির। কতক্ষণ চেষ্টা করে মেয়েটিকে নিয়ে এসেছে। তখন সবাই বসার ঘরে। আয়ানা মুখটা গোমরা রেখেই উপস্থিত হলো। রাত্রি শুধল। অভিমান ভাঙল? মিনমিন করে আয়ানা বলল, অভিমান করিনি। তবে যাবি না কেন? এমনি মন চাচ্ছিল না। আচ্ছা, এসেছো এখন, বাকি কথা বাদ। বলার মাঝেই বসার ঘরে উপস্থিত হলো অরণ্য। ওর উপস্থিতি রাত্রিকে ধীর করে দিল। কুহু সেটা লক্ষ্য করে বলল, অরণ্য ভাইয়া চলে এসেছেন?
আপনাকে তো আজকাল দেখাই যাচ্ছে না। অরণ্য হেসে বলল, ব্যস্ততা গেল দুদিন, আমাকে একা না, দীপ্রকেও কিন্তু দেখনি। সত্যিই তাই, দীপ্রকেই দেখেনি কুহু। ও একটু চোখ বোলালো, তবে দীপ্র নেই। অরণ্য বলল, ওরিকে খুঁজে লাভ নেই, দীপ্র গ্যারাজে আছে। কথাটা শুনেই আয়ানা বের হয়ে গেল। ওকে সেভাবে কেউ খেয়াল করল না, তবে গ্যারাজের কাছে গিয়ে দেখা গেল আয়ানা দাঁড়িয়ে। অরণ্য আসা মাত্রই আয়ানা সবগুলো দাঁত মেলে দিয়ে হাসল। ভাইয়া, আমি সামনের সিটে বসলে আপনার অসুবিধা হবে? আরে না, কি সমস্যা হবে? ওহ, থ্যাংক ইউ ভাইয়া, বলে গাড়িতে উঠে বসল আয়ানা। কণা ফোড়ন কেটে বলল, দেখলি আপু, ঠিকই গাড়িতে উঠে বসল। কুহু কিছু বলল না, ও বুঝেছে আয়ানার বিষয়টি। এখানে কিছু বলারও নেই আসলে। ওর অবশ্য এসব নিয়ে মাথা ব্যথাও নেই। কণা দাঁতে দাঁত চেপে গাড়িতে উঠে বসল। ওর পাশে বসল রাত্রি। ঠিক তখনই দীপ্র বলল, অরণ্য, তুই ওই গাড়িতেই ওঠ। এ কথায় রাত্রি নড়ে চড়ে উঠল। অরণ্যও কিছুটা অস্বস্তিতে পড়ল, তবে সরাসরি মানা করতে পারল না। শেষমেশ অরণ্যও পেছনে গিয়ে বসল। এদিকে কুঞ্জও এই গাড়িতে উঠতে চাইল, তবে আয়ানা ধমকে বেচারাকে সরিয়ে দিয়েছে। শেষমেশ কুহু ওকে নিয়ে বসেছে অন্য গাড়িতে। আয়ানা অপেক্ষা করছে, দীপ্র ভাই আসবে, পাশে বসবে। কিন্তু কিছু সময় পর আবির এসে ড্রাইভিং সিটে বসল। ওকে দেখে আয়ানা বলে উঠল, দীপ্র দাদা ভাই কোথায়? সে চালাবে না, ও অন্যটায় উঠল। এই গাড়িতে রাশ বেশি, জানিস তো, ও একটু শান্ত পরিবেশ পছন্দ করে। আয়নার মুখটা একদম কালো হয়ে গেল। ওদিকে পেছনের সিট থেকে মুচকি মুচকি হেসে চলেছে কণা। সে বেশ খুশি হয়েছে। দীপ্রকে দেখে কুহু বলল, সে কি, আপনি কেন? কুঞ্জকে নিয়ে পেছনের সিটে বসা ছিল কুহু। দীপ্র এসে ড্রাইভিং সিটে বসল। এটা তো আবির ভাইয়ের গাড়ি। উমা, আপনার গাড়ি তো চলে যাচ্ছে, ওটাকে চালায়? আবির। কেন? ইচ্ছে হচ্ছে তাই, বলে পেছনে তাকালো দীপ্র। কুঞ্জ হাসি হাসি মুখে বলল, হিয়ে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো দাদাভাই, আমাকে তো ওই গাড়িতে বসতেই দিচ্ছিল না। তোর জন্যই এসেছি কুঞ্জ, আমি জানি, বলে হাসল কুঞ্জ। দীপ্র একটা নিঃশ্বাস ফেলে বলল, কুহু, সামনে এসে বস। আমি? কুঞ্জ যাক। কুঞ্জ বাচ্চা, ও পেছনেই বসুক, সেফটির জন্য ভালো। কুহুকে সামনে এসে বসতে হলো। দীপ্র কথা চাড়াই গাড়ি চালাতে শুরু করেছে। কিছু সময় পর পেছন থেকে কুঞ্জ বলল, একটা গান ছাড়া তো দাদাভাই। যে কোনো টাইপের হলে চলবে? একদম, গান হলেই হলো। কুঞ্জ আসলেই ভদ্র মিশুক একটা বাচ্চা, শুধু ওর নিজের বোনের সাথেই বনিবনা যা হয় না। দীপ্র গান ছাড়ল, গান বাজতে লাগল। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দুচোখে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পুরো গানটার সময়টা যে রাত্রি বারবার পাশ ফিরে চেয়েছে, দীপ্র সেটা বুঝেও তাকায়নি একবারও। গানটা কয়েকবার প্লে হতে হতে ওরা পৌঁছে গেল শপিং মলে। সেখানে আগে থেকেই বাকিরা উপস্থিত ছিল। আয়নার মুখটে কালো আধারে ছেয়ে যায়। কুঞ্জ হৈ হৈ করে নামলো গাড়ি থেকে। সবাইকে ভেঙচি কেটে বলল, ভালো হয়েছে আমাকে ও গাড়িতে বসতে দাওনি কেউ, দাদাভাই তো আমার সাথেই এসেছে। কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র, হেসে বলল, তোরা কেনাকাটা কর, আমি কুঞ্জ আর কুহুকে নিয়ে অন্যদিকে যাই। আয়নার ফট করে বলল, আমিও যাব। না, তুমি যাবে না, আমাকে গাড়িতে বসতে দাওনি। কুঞ্জ চোখ গরম করে চাইল আয়না। দীপ্র বলল, আচ্ছা থাক, তোরা দুজন দুপথে থাক, না হলে ঝগড়া লাগতেই থাকবে। দীপ্র কুহু আর কুঞ্জকে নিয়ে অন্য পথে গেল। আয়নার এবার কান্না পেয়ে গেল। কুঞ্জ হয়তো বুঝল না সে তার বোনের কতখানি লস করে ফেলল। পুরো সময়টা রাত্রি আর অরণ্য একে অপরকে উপেক্ষা করে চলেছে, তবে এবার আর পারল না। দুজনের চোখাচোখি হয়ে গেল। রাত্রি ঠোঁট কামড়ে চাইল। অরণ্য মুখটা গুমোট রেখে বলল, একটু স্বাভাবিক আচরণ করলেও পারো, মনে হচ্ছে আমাকে দেখলে তোমার শরীর জ্বলে ওঠে। একদমই তাই, ওঠে বলেই স্বাভাবিক আচরণ করতে পারছি না। রাত্রি, আমাকে অপমান করছো, অথচ আমি তোমাদের মেহমান। আমি তোমাকে মেহমান বলে মানি না অরণ্য। তুমি 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 একটা কথা শেষ না করেই পাশ কেটে চলে গেল রাত্রি। অরণ্যর মুখখানা অন্ধকারে ভরে গিয়েছে। আচ্ছা, প্রেমের শুরুটা এত দারুণ হয়, অথচ বিচ্ছেদ কেন এত বেদনার? আইসক্রিম খাবে, বায়না ধরেছে কুঞ্জ। ওরা এসেছে একটা আইসক্রিমের দোকানে। 3টে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে দীপ্র। কুহু বুঝতে পারছে না কি হচ্ছে। সহসাই দীপ্র বলে উঠল, ডিল দে। আকাশ থেকে পড়ার মতন অবস্থা কুহুর। ও নিজের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাকে বললেন? তোকেই বলেছি। কুহু যার পর নাই অবাক। ও এই মানুষটাকে বুঝতে পারে না। পার্স থেকে টাকা বের করে বিল মিটায়। কুঞ্জ এখনই খাওয়া শুরু করেছে। দীপ্র একটা টেবিলে হাতের ব্যাগগুলো রেখে বলল, তোরা বস, আমি আসছি। আমি আসছি বলে চলে গেল দীপ্র। পেছন থেকে ডাক দিল কুহু, আপনার আইসক্রিম? এসে খাবো। গলে যাবে তো? ড্যাম, বলে এগিয়ে এলো দীপ্র।
কুহুর আইসক্রিমটা খোলা রাখা, ও সেটা এক কামড় খেয়েছেও, সেটাই তুলে নিয়ে দীপ্র হনহনিয়ে চলে গেল। পুরো বিষয়টা কুহু বেকুব বনে গেল। এদিকে কুঞ্জ মিটিমিটি হাসছে। কুহু তাকাতেই ও বলল, দাদাভাই তো তোমার খাওয়া আইসক্রিম নিয়ে চলে গেল। কুহু আসলে কি বলবে বুঝতে পারছে না। এটা কি শুধুই মনের ভুলে করা হলো নাকি ইচ্ছাকৃত? ভাবনায় ডুবে গিয়ে কুহু অন্য আইসক্রিমটা গলিয়ে ফেলল। দীপ্র এসে দেখল গলে যাওয়া আইসক্রিম নিয়ে হাবুলের মতন চেয়ে আছে কুহু। ওদিকে কুঞ্জ বসে বসে তখনও আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম গলে গেল তো? দীপ্রর কণ্ঠে ধ্যান ফিরে পেল ও। একটু বিব্রত হয়ে বলল, ওহো, সমস্যা নেই, পরে ফ্রিজ করে নেব। ফোঁস করে দম ফেলল দীপ্র। হাতের ব্যাগখানা বাড়িয়ে দিতেই কুহু শুধালো, এটা আবার কি? দেখ। ব্যাগখানা একটু খুলে কুহু বুঝল শাড়ি। ও চাইল দীপ্রর দিকে। এটা কার? তোর? আমার? আমি দিলাম। বিপরীতে কুহু কিছু বলার পূর্বেই দীপ্র আবারও বলল, তুই আইসক্রিমের বিল দিলি না, ওটার জন্য শোধ দিলাম, আমিও ঋণ রাখতে চাই না। এ কথার পর কুহুর কথা আটকে গেল। ও শাড়ির ব্যাগটা রেখে বলল, দামের দিক থেকে হিসাব করলে আপনি আমাকে ঋণই করে রাখলেন। ঋণ যদি হয়েই থাকে তবে তুলে রাখ, পরে শোধ সমেত নেব। যদি না দিতে পারি? দীপ্র দেওয়ান নিজের সব কিছু বুঝে নিতে জানে, শোধও আসলে। তোকে সেটা ভাবতে হবে না, বলে দীপ্র একটু অন্যদিকে গেল। কুঞ্জ তখন খাওয়া শেষ করেছে। কুহু শাড়ির ব্যাগখানা পাশে রাখতে যেতেই আয়ানা আর কণাকে আসতে দেখা গেল। আপু, এটা কি রে? এসেই শুধালো কণা। কুহু উত্তর দিতে চাইছে না। ও চোখের ইশারায় কণাকে থামতে বলল, কিন্তু কণা থামছে না। ও প্রশ্ন করেই যাচ্ছে, এটা তো শাড়ি, তোরা শাড়ি কিনলি কার জন্যে? কণা, একটু থাম, বল না এটা কার? আমার। তোর? তুই টাকা আনলে কখন? আমাকে তো বললি না। উফ কণা, বাহ, মা তোকে টাকা দিয়েছে, আমাকে তো বলল পরে দেবে। বলে কণা কেমন মন খারাপ করতে নিচ্ছিল। ওর মন খারাপ দেখে কুহু বলল, দীপ্র ভাই দিয়েছেন, এখন চুপ কর তুই, আর কথা বলিস না। আয়ানা একটু দূরে ফোনে কথা বলছিল। ঠিক তখনই কণার মাথায় বুদ্ধিটা এলো। ও দুষ্টু হাসল, গলার প্রায় সবটুকু জোর দিয়ে বলল, শাড়িটা কি সুন্দর হয়েছে রে আপু, দীপ্র ভাই তোকে এত দারুণ উপহার দিল। কথাটা কানে যেতেই ঘুরে চাইল আয়ানা। কণার হাত চেপে ধরল কুহু। উফ কণা, হচ্ছেটা কি? চুপ করতে বলেছি না? তুই চুপ আপু। বলে আবারও গলার সবটুকু জোর দিয়ে কণা বলল, দীপ্র ভাই আর কাউকে কিন্তু দেয়নি, তোকেই দিল, তাও কি সুন্দর এই শাড়িটা। কুহু হতাশ হয়ে চেয়ে রইল। এই মেয়েটার জন্য শান্তি নেই, একদমই নেই। বুদ্ধি করে রাত্রি আর অরণ্যকে এক জায়গায় রেখে সবাই চলে এসেছিল। ভেবেছিল দুজন বুদ্ধি একসঙ্গে ফিরবে, এতে তো মানবিমান কিছু নামবে, সহজ হবে সবটা। কিন্তু তেমন কিছুই হলো না। রাত্রি ফিরল একা। ওকে দেখে কুহুর মুখটা আমের ফলশীল মতন শুকিয়ে গেল। ও গেল দীপ্রর কাছে, খবর দিতে হবে। দীপ্র গোসল নিয়ে এসেছে। ফট করেই ভেতরে প্রবেশ করে ফেলেছিল কুহু। মানুষটার উন্মুক্ত বুক নজরে পড়ল। ও তড়িঘড়ি করে বলল, পরে আসছি। কুহু? পেছন থেকে ডেকে উঠল দীপ্র। কুহু দাঁড়ালো, তবে পেছন ফিরল না। দীপ্র টি শার্ট গায়ে জড়িয়ে নিয়ে বলল, আয়। পরে আসি, আপনি রেডি হন। হয়েছি। কুহু এবার পেছন ফিরে চাইল। দৃষ্টি উঠিয়ে বলল, রাত্রিপু একাই ফিরল। উফ, এবারও ও এদের মিশনটা ফেল। মনে হচ্ছে রাত্রি আপুর বিয়ে ঠিক না করলে আর কোনো লাভ হবে না, সেটাই মনে হচ্ছে। আচ্ছা আমি যাই, একটু দাঁড়া। কুহু দাঁড়ালো। দীপ্র কাবার থেকে একটা বক্স নামিয়ে আনল। কুহু প্রশ্ন নিয়ে তাকিয়ে। দীপ্র বলল, সবার জন্যই টুকটাক উপহার এনেছিলাম, সবাইকে দেয়া হলেও তোর উপহারটা ঝামেলার কারণে দেয়া হয়নি, ভেবেছিলাম নিজে। দীপ্র কথা শেষ করল না। কুহুর দৃষ্টি এবার নেমে এলো। ওর অস্বস্তি হচ্ছে। দীপ্র কুহুর পায়ের দিকে চাইল, তারপর হেসে বলল, থাক ওসব কথা, এটা রাখ, তোর পা খালি, দেখে ভালো লাগে না, তাই মনে হলো দিয়েই দিই। বাক্সখানা হাতে নিল কুহু। ও বুঝল এটার মধ্যে পায়েল আছে। এখন যা, আর আমি দেখছি রাত্রি অরণ্যর বিষয়টা। আচ্ছা, বলে পা বাড়ালো কুহু। ঘর থেকে বেরোতেই একটা হাত ওর বাহু টেনে ধরল। ও পাশ ফিরে দেখল আয়ানা। কুহু চট করেই দীপ্রর দেওয়া বাক্সখানা লুকিয়ে ফেলল। আয়ানার চোখে আগুন। ওকে টেনে নিয়ে এলো অন্য পাশটায়। লাগছে আয়নাপু, হাত ছাড়ো। ঝটকা দিয়ে হাত ছাড়ল আয়ানা। কুহু কটমট করে চাইল, তোমার সমস্যা কি? সমস্যা আমার? সমস্যা তো তোর, বেহায়া মেয়ে কোথাকার। আয়ানাপু, মুখ খারাপ করাবে না, আমি খারাপ হলে তুমি নিতে পারবে না। তুই আর কি খারাপ হবি? তোকে বলেছি দীপ্র দাদাভাইকে আমি পছন্দ করি, তারপরও তুই ওর পেছন পেছন ঘুরিস, বেহায়ার মতন লেগেই আছিস।
কথাগুলো লাগলো কুহুর। ও এগিয়ে এসে বলল, দীপ্রভাইকে তুমি পছন্দ করো, কিন্তু সে কি করে? করে না কি করে না সেটা আমি বুঝে নিব, তুই মাঝে আসবি না। শোনো আয়ানাপু, আমি মাঝে আসিনি, কিন্তু তুমি বারবার আমায় অপবাদ দাও। তবে একটা কথা, আমি যদি একবার মাঝে আসি, তোমার মতন 10 আয়ানাও আমায় সরাতে পারবে না। নিজের সীমায় থাকো, ভালো মানুষই সবসময় দেখাবো না। তপ্ত বাক্যগুলো বলেই চলে গেল কুহু। আয়ানা হতভম্ব হয়ে রইল। ওর শরীর কাঁপছে, চোখ থেকে আসছে জল। একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে বুকের ভেতর হাহাকার বয়ে চলেছে। মাথার ওপর দিয়ে নেমে যাচ্ছে বিশাল বিশাল ঢেউ। রাত্রি বোধহয় কেঁদেছে, ওকে দেখে তেমনই মনে হচ্ছে। দীপ্র ওর পাশে বসা, ও সরাসরি কথা বলতে এসেছে। আমি বুঝতে পারছি তোমরা চাও অরণ্য আর আমার সম্পর্ক ঠিক হোক, কিন্তু এটা ঠিক হবার নয় দীপ্রভাই। একটু সময় নেয়, তারপর বলে, তুই কি সত্যিই চাস না? না, চাই না। ওর লাইফস্টাইল আমার সাথে মেলে না। আমি ওর অন্য সব বান্ধবীদের মতন স্টাইলিশ না, আমি সাধারণ, আমার সাথে ওর যাবে না। এটা ও বলেছে? না। তবে বুঝতে পেরেছিলাম, সেই জন্যই সরে এসেছি। বলে ঠোঁট কামড়ে ধরে রাত্রি। অরণ্যর সাথে সম্পর্কটা হুট করে। রাত্রি বরাবরই মিশুক, একটু চঞ্চল। সে চঞ্চল স্বভাব থেকেই অরণ্যর সাথে কথা বলা, তারপর দুজন একটা সম্পর্কে যাওয়া। কিন্তু সম্পর্কের আগে সম্পর্কটা যেমন ছিল, সম্পর্কের পর সম্পর্কটা একদমই বদলে গেল। অনিশ্চয়তা যোগ হলো। সেই অনিশ্চয়তা, দিনের পর দিন কথা কাটাকাটি, সব মিলিয়ে রাত্রি নিজেকে সরিয়ে নিল। তবে ক্ষীণ আশা ছিল অরণ্য বুঝি তাকে মানাবে, কিন্তু তেমন কিছু হলো না। গো ধরে রইল ওপাশের মানুষটাও। আর তারপর বিচ্ছেদটা সত্যিই হয়ে গেল। রাত্রি শিউরে উঠল, নিজেকে সামলে বলল, আমি সত্যি এবার বিয়ে করতে চাই, বাবাকেও বলবো। দীপ্র কি বলবে বুঝল না। রাত্রি চাইল পাশ ফিরে, আবারও বলল, অরণ্য আমার জীবনের কেউ না, কেউ না, ওকে আর আমি চাই না। আমি একটু ভালো থাকতে চাই আমি তোদের বিষয়ে কথা বলিনি, এবার বলার প্রয়োজন মনে করছি। তোরা কি চাস সম্পর্কটা ঠিক হোক? অরণ্য বসে, হাতে জ্বলন্ত সিগারেট। ও আসলে সিগারেট খায় খুব। দীপ্র এগিয়ে এসে ওর হাত থেকে সিগারেট ছিনিয়ে নিল। কি ভাই, আমি তোকে জিজ্ঞেস করেছি, তুই কি ওর বিষয়ে সিরিয়াস ছিলি? সিরিয়াস না হলে প্রেম করতাম কি? তাহলে এখন? ওর ইগো আছে, আমার নেই। দেখ অরণ্য, একদিক থেকে একটু নরম হতেই হয়। সবসময় আমিই কেন হব দীপ্র? অরণ্যর মুখ বিবরে একটা কালো আধার এসে ধরা দিল। দীপ্র বসল ওর পাশে। রাত্রি বিয়ে নিয়ে সিরিয়াস, যা ইচ্ছে করুক। সময় চলে গেলে তখন আবার আফসোস করিস না। কথা বলতে পারল না অরণ্য। দীপ্র ওর পিঠে হাত রাখল। তুই সময় নে অরণ্য, একটু ভাব। রাত্রিকে আমি চিনি, আমার স্নেহের বলে বলছি না, ও আসলেই খুব ভালো। শুধু একটু অভিমান বেশি। তুই সময় নে, তবে এতটা নিস না যতটা নিলে আর কিছু করতে পারবো না। বলে অরণ্যকে একা রেখে চলে গেল দীপ্র। অরণ্য উদাস হয়ে চেয়ে রইল। রাত্রির বিষয়ে ও সিরিয়াস ছিল, মেয়েটিকে ওর ভালো লেগেছিল, কিন্তু দিনের পর দিন সন্দেহ, কথা কাটাকাটি নিতে নিতে ও আসলেই ক্লান্ত। শাড়িটা গায়ের ওপর দিয়ে দেখে চলেছে কুহু। কণা বসে আছে বিছানায়, হাতে ফোন, আর চোখে বোনের কাজকর্ম দেখছে। এই পর্যায়ে ও কথা বলার প্রয়োজন বোধ করে। ধ্যান ফেরে কুহুর। ও শাড়িটা কাবাডে তুলে রাখতে রাখতে বলে, কি? জবাবে কণা বলে, দীপ্র ভাইয়ের পছন্দ আছে। কাবাড লাগিয়ে পেছনে চায় কুহু। কণা উঠে এসে বোনের পাশে দাঁড়ায়। শাড়ির কথা শুধু বলিনি। কুহু চায় ভ্রু বাঁকিয়ে। কণা বোনের গাল টেনে বলে, তোর কথা বলছি আপু, দীপ্র ভাই তোকে পছন্দ করে, কারণ তার চোখ সুন্দর। বাজে কথা বলবি না কণা, সে আমাকে পছন্দ করে না। তুই মানতে চাস না বিষয়টা, কিন্তু আমি শিওর সে তোকে পছন্দ করে। মাঝে বিয়ে ভাঙার বিষয়টা বলে কণা ধ্যানে ডুবে গেল। কুহুর গলাটাও শুকিয়ে এলো। এই বিষয়টা থেকেও পালাতে চায়, তবে কেন যেন পারে না। সারাক্ষণ কোনো না কোনোভাবে তাড়া করে বেড়ায়। আসলে জীবনের মিথ্যেগুলো এভাবে সবসময় পেছনে পড়ে থাকে, চাইলেও এর থেকে নিস্তার পাওয়া যায় না। আমার কি মনে হয় জানিস, কণার চোখ দুটো চকচক করছে, কিছু একটা মেলাতে পেরে ভীষণ খুশি লাগছে তাকে। মনে হচ্ছে প্রথম দীপ্রভায়া মানতে পারেনি, হয়তো তোদের দুজনের যোগাযোগ ছিল না, তারপর হুট করে একটা সিদ্ধান্ত। এসবের জন্য তখন অমন সিদ্ধান্ত নিল, এখন ঠিকই তোর প্রেমে পড়েছে। তুই চুপ কর তো। উফ, তুই বোঝ আপু, আমি চাচ্ছি আয়নাপুর আগেই দীপ্রভাই তোর হয়ে যাক। আমি এসবই নেই কণা, তোকে আসতেই হবে আপু, আসতেই হবে। একটা কথা বলি? আবার কি? তুই না চাইলেও দীপ্রভাই হয়তো তোকে চেয়ে নেবে। কুহু আটকায়, তাকায় ছোট দুটো চোখে। কণা বোনকে জড়িয়ে ধরে। সব এত সহজ না কণা,
কেন সহজ না? আয়নাপু দীপ্রভাইকে খুব পছন্দ করে। তাতে কি? একটা ঝামেলা হয়ে যাবে। আমার এসব আর ভালো লাগে না, সবটা কেমন এলোমেলো। তুই কঠিন করে ভাবছিস। না রে, তুই অবুঝ, তাই বুঝতে চাস না, বলে কুহু ছুটে চলে আসে বারান্দায়। এত সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এবার বাতাসের জোর বেশি। ও বারান্দার কাপড়গুলো এনে বলে, ছাদে কাপড় আছে, একদমই মনে নেই, আমি যাই, বলে ছুট লাগায় কুহু। ছাদে এসে দেখে কাপড়গুলো একদমই ভিজে গিয়েছে। ও হতাশ হয়, ভেজা কাপড়গুলো তুলতে গিয়ে নিজেও ভিজে যায়। ঠিক সেই সময় দীপ্রর কণ্ঠটা পাওয়া যায়, বোধহয় ছাদের অন্য পাশটায় ছিল। এগিয়ে আসে। কুহু দাঁড়ায়, বৃষ্টির পানি মাথা থেকে নেমে মুখশ্রীতে এসে পড়ছে। কুহু থেকে থেকে ঠোঁট দুটো বন্ধ করছে। দীপ্র ওর বরাবর হয়ে বলে, আচ্ছা যা। কুহু শুধায়, কিছু বলতে চেয়েছিলেন? না। তাহলে ডাকলেন যে? কি জানি, যা, ভিজে গিয়েছিস, বলে অন্য পাশটায় তাকায় দীপ্র। কুহু কয়েক সেকেন্ড থেমে থেকে ছাদ থেকে নেমে আসে। কুহু তখন ঘরে বসে, সাথে কণাও আছে। দীপ্রও জামাকাপড় বদলে এসেছে, ওর ঠান্ডার বাতিক আছে। ও কয়েকবার হাঁচি দিয়ে ঘরের দরজায় ঠকঠক করে। কণার অধরে হাসি আসে। দীপ্র ভাই, আসো আসো, বলে এগিয়ে আসে কণা। দীপ্র হেসে বলে, এলাম একটা দরকারে। কুহু, চা বানাতে পারবি? কুহু মাথা দোলায়। দীপ্র বলে, তাহলে বসলাম আমি। কুহু চলে যায়। দীপ্র বসে কণাকে নিয়ে। টুকটাক কথার মাঝে কণা বলে, আমার একটা ধারণা আছে। প্রশ্ন নিয়ে চায় দীপ্র। কণা বলে, মনে হচ্ছে আমার দুলাভাই তুমিই হবে। হলে খুশি হবি নাকি? খুব খুশি হব। ওর এই খুশির মাঝে ঝামেলা পাকাতে আগমন হলো আয়ানার। ও একগাল হেসে বলল, তোমাদের বিরক্ত করলাম না তো? জবাব দিল দীপ্র, না, বস এখানে। বসল আয়ানা। দীপ্রর যতটা কাছাকাছি বসা যায় ঠিক ততটাই ঘেঁষে বসল ও। কণা ঠোঁট কামড়ে তাকানো। ও এসব নিতে পারে না। আয়ানার দোষ সবকিছুতেই পায় ও। তুই কি বিরক্ত হলি কণা? না, বিরক্ত হলে তো আসতেই মানা করতাম। খনা এমনই, মুখের ওপর এমনভাবে বলে, দীপ্র ওদের দ্বন্দ্ব বুঝতে পারল। তাই শাসনের সুরে বলল, আমি কি বলেছিলাম, সবাই মিলেমিশে চলবি, সেগুলো মনে নেই? সরি, আমারই ভুল, কণা তো ছোট, বলে কথা মেটানোর চেষ্টা করে আয়ানা। কণা এতে গোলে না, ও বরং ঠোঁট কামড়েই রাখে। এই অসহ্যকে নিয়ে ওর কিছু বলার রুচিও নেই। আমি এলাম তোমায় দেখে, কুহু বোধহয় চা বানাতে গেল, তাই না? হ্যাঁ, আমিই বলেছি। ওহ, আমাকে বললেও পারতে, কুহু তো কত কিছু করে। আমি ফ্রি ছিলাম। দীপ্র একটু বিব্রত বোধ করল, তবে কথা কাটিয়ে বলল, অন্য এক সময় তোকে বলবো। ওদের কথার মাঝে চা হাতে ফিরে কুহু আয়নাকে দেখে বলে, ও আয়নাপু, আমি তো 3 কাপ চা বানালাম। সমস্যা নেই, আমি খাবো না। নিজে ভাগ দেবে না বলে আগে ভাগেই চা নিয়ে এটো করে ফেলল কণা। কুহু বলল, আচ্ছা তুমি নাও, আমি পরে খাবো। বলছিস যখন, নেই তবে, বলে 1 কাপ চা তুলে নেয় আয়ানা। কুহু এবার অন্য কাপটি দীপ্রর দিকে বাড়িয়ে ধরে। দীপ্র বলে, আর একটা কাপ নিয়ে আয়। কেন? নিয়ে আয়। কুহু চট করে আরেকটি কাপ নিয়ে আসে। দীপ্র 1 কাপ চা দুভাগে ভাগ করে নেয়। একটি কুহুকে দিয়ে বলে, বস। পুরো বিষয়টা দেখল আয়ানা, ওর খুব খারাপ লাগল। ও চা কাপটি তুলে নিয়েই বলল, আমি যাই, আমার কাজ আছে। এরপর একটা সেকেন্ডও থাকল না, ও চলে গেল। সেদিকে চেয়ে কুহুর মনটা উদাস হল। ও চাইল কণার দিকে। কণাকে ভীষণ খুশি দেখাচ্ছে। এদিকে দীপ্র নির্বিকার ও নীরবে নিভৃতে আয়নাকে কিছু একটা বুঝিয়ে দিয়েছে, বুঝিয়েছে কুহুকেও। বাড়ির সব বাচ্চারা আজ এতিমখানায় এসেছে। এই এতিমখানাটা বহু বছর আগের কুহুর দাদার দান করা জমিতে গড়ে উঠেছিল। ওরাই সব রকম দায়িত্ব নিয়ে চালাতো। কুহুর দাদার ইন্তেকালের পর দেওয়ান বাড়ির ওপর এক প্রকার নজরই লাগল। এত এত সম্পত্তি ধীরে ধীরে হারাতে লাগল। কাদের, দবির আর আনোয়াররা একটু বড় হওয়ার পর স্থিরতা এলো, তবে ততদিনে দেওয়ানবাড়ির ঐতিহ্য হারিয়ে বসেছে। তবু এতিমখানাটা চলমানই ছিল। তারপর 3 ভাইয়ের বিয়ে হলো, সংসার হলো। একটা সময় পর দবির আর আনোয়ার জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলেও গেলেন। তখন সবকিছুর হাল ধরল কাদের। শেষমেশ লোকটাও হারিয়ে গেল। এতিমখানের দায়িত্বরত লোকটি ওদেরকে দেখে এগিয়ে এলেন। সালাম জানালো ওরা। কুহু আর রাত্রিকে চেনেন ভদ্রলোক। হেসে বললেন, ভালো আছো তোমরা? ভালো আছি চাচা, মা বাচ্চাদের জন্য খাবার পাঠালো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই, ওরা তো অপেক্ষায়, সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে। ওদের গাড়িটা থামার পরপরই বাচ্চারা সব কক্ষগুলো থেকে উঁকিঝুঁকি দিতে শুরু করেছে। দীপ্র সব খাবার নামানোর ব্যবস্থা করে এগিয়ে এলো। পরিচয় দিতেই দায়িত্বরত লোকটা বললেন, মাশাল্লাহ বাবা, তুমি তো অনেক বড় আর সুদর্শন হয়ে গেছো, কত আগে দেখেছি। ধন্যবাদ চাচা, দোয়া করবেন। সব সময় করি বাবা।
আমি খাবার নামিয়ে দিয়েছি, কাউকে একটু পাঠান খাবারগুলো গরম গরম বাচ্চাদের দিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। বাবা, তোমরা ভেতরে যাও। লোকটা কাউকে একটা ডাকতে শুরু করলেন। কুহু পুনরায় গাড়ির কাছে এসে দেখল সব ঠিকঠাক নামানো হয়েছে কিনা। দীপ্র ওর পেছন পেছন এসেছে। সব ঠিকঠাকই নামিয়েছি। না, আমি এমনিই দেখছিলাম। কুহুর মাথায় ঘোমটা টানা, সালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘোমটা টানায় ওকে কেমন বউ বউ লাগছে। দীপ্র কয়েক সেকেন্ড দেখে নিয়ে দৃষ্টি ফেরালো। অরণ্য ভাইয়া কখন আসবেন? অরণ্য ওদের সাথে আসেনি, একা আসার কথা। দীপ্র বলল, কিছু সময়ের মধ্যেই। ও বাচ্চাদের জন্য উপহার আনতে গিয়েছে। আজ আরেকবার দুজনের কথা বলার একটা পরিস্থিতি তৈরি করলে কেমন হয়? ভালো তো হয়, তবে আমি আসলে সন্দিহান। অরণ্য ভাইয়ার সাথে কথা বলেছিলেন? আমি যা বলার বলেছি, এখন পুরোটাই ওদের ওপর। চল, আমরা সামনে যাই। সবাই ভেতরে চলে গিয়েছে। আজ আয়ানা আসেনি, সেই জন্য দেশ একটা ফুরফুরে ভাব বিরাজ করছে ওদের মাঝে। মেয়েটি থাকলে সারাক্ষণ কোনো না কোনো সমস্যা হয়। কুঞ্জ অবাক হয়ে বাচ্চাগুলোকে দেখে চলেছে। কেউ কেউ ওর বয়সী, কেউ ছোট, কেউ বা একটু বড়। বাচ্চাগুলো কুঞ্জর দিকে কেমন করে তাকিয়ে আছে। কুঞ্জর গায়ে বেশ দামি পোশাক, বাচ্চাগুলোর গায়ে সাধারণ কিছুটা পুরাতন জামা কাপড়। একটা বাচ্চা এগিয়ে এসে কুঞ্জর জামা ধরে টান দিল, খুব আগ্রহ নিয়ে দেখছিল। এবার লোভখানা সামাল দিকে ব্যর্থই হলো। কুঞ্জ বলল, তোমাদের এমন জামা নেই? বাচ্চাগুলো একটু সময় নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ নেই। এমন জামা তো দূরের কথা, নতুন কোনো জামাও আর নেই। দেওয়ান বাড়ি থেকে আগের মতন টাকা যে আসে না, ওদের তো ভরসা ওনারাই। কণা আর রাত্রি একসাথে হাঁটছিল। কুঞ্জ ছুটে এসে বলল, রাত্রিপু, ওদের নাকি ভালো জামা নেই, আমরা ওদের জামা দিতে পারি না? কুঞ্জুর কথা শুনে রাত্রির মনটা ভীষণ ভালো হয়ে গেল। ও কিছু বলার আগেই ওপাশ থেকে দীপ্রকে আসতে দেখা গেল। দীপ্র বলল, কি বলছিস তোরা? জবাব দিল রাত্রি, বলল, কুঞ্জ বলছিল বাচ্চাদের ভালো জামা নেই, আমরা কি জামা দিতে পারি না? দীপ্র হাসল। কুঞ্জর মনটা আসলেই পরিষ্কার, বাচ্চারা অবশ্য পরিষ্কার মনেরই হয়। ও কুঞ্জর মাথার চুলগুলো নাড়িয়ে বলল, দিলে তুই খুশি হবি? খুশি হব দাদা ভাই, তাহলে দেব। কুঞ্জর অধরে হাসি এসে ধরা দিল। ও বলল, আমি ওদের বলি? আচ্ছা বল। কুঞ্জ উচ্ছ্বাস নিয়ে বাচ্চাদের দিকে ছুটল। রাত্রি হেসে বলল, কুঞ্জর শিক্ষা ভালো। ফট করেই পাশ থেকে কণা বলল, হ্যাঁ, আমি অবাক হই একটা বিষয়ে। কুঞ্জ আর আয়নাপু আপন ভাই বোন হয় কেমন করে? কুঞ্জর শিক্ষা আকাশে হলে আয়নাপুর শিক্ষা পাতালে। কণা, চুপ কর পড়ি, বেশি কথা বলিস কেন? তুই আপু আমাকে সবসময় বকিস। বলে কণা উল্টো পথে হাঁটতে লাগল। রাত্রি গেল ওর পেছন পেছন। কুহুর একটু অস্বস্তি হচ্ছে। ও বলল, কণা আসলে বাচ্চা রয়ে গেছে। সেটা বুঝি, তাছাড়া আয়নারও দোষ আছে। সে আপনাকে পছন্দ করে, তাই আমাদের খুব একটা দেখতে পারে না। ফট করেই বলে উঠল কুহু। দীপ্র মুখের ভঙ্গিমা কঠোর রেখে বলল, একপাক্ষিক কোনো কিছুর মূল্য নেই কুহু, না হলে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল দীপ্র। কুহু চেয়ে রইল, তবে বাকিটা আর বলল না পুরুষটি। এক গাড়ি জিনিস এনেছে অরণ্য, একদম শেষ বেলায় পৌঁছালো ও। দীপ্র আগেভাগেই ভেবে রেখেছিল বাচ্চাদের জামা কাপড়ের বিষয়টা, সেই অনুযায়ী কেনাকাটা করে এনেছে অরণ্য। চকলেটগুলো যখন নামানো হলো, বাচ্চাগুলো সব বড় বড় চোখ করে রইল। এত চকলেট ওরা কখনো দেখেনি। ড্রেস, চকলেট সহ আনুষাঙ্গিক আরও কিছু জিনিস দেওয়া হলো ওদের। দীপ্র দায়িত্বরত লোকটার হাতে একটা মোটা অঙ্কের টাকাও তুলে দিল। মুখে বলল, ওদের যা যা লাগে সেগুলো দেবেন চাচা, ওদের এখন থেকে আর কষ্ট হবে না, এটা আমি নিশ্চিত করব। লোকটার চোখে পানি চিকচিক করে উঠল। বাচ্চাগুলোকে সন্তানের অনুরূপ স্নেহ করেন তিনি। সুখিয়া বাবা, আল্লাহ ভালো করবেন। ধন্যবাদ চাচা, আমি লজ্জিত, এতদিন পর এসে ওদের কথা ভেবেছি, আরও আগেই এখানে আসা দরকার ছিল। সবই আল্লাহর ইচ্ছে বাবা। তা তুমি বিয়ে করেছ? সন্তান আছে কোনো? ফট করে কথাটা বলায় দীপ্র একটু অস্বস্তিতে পড়ল। পরমুহূর্তেই সেটা কাটিয়ে বলল, বিয়ে করিনি চাচা, দোয়ায় রাখবেন যেন দ্রুত বিয়েটা করতে পারি। আল্লাহ দ্রুত ইচ্ছে পূরণ করুক, বলে দীপ্রর বাহু ছুঁয়ে দিলেন তিনি। দীপ্র দেখল কুহু এদিকেই আসছে। ও ইশারা করল অরণ্য আর রাত্রির বিষয়টা নিয়ে। দীপ্র এগিয়ে এসে বলল, তুই রাত্রি আর অরণ্যকে বলবি আমি এতিমখানার বাগানের দিকটায় আছি, যেতে বলেছি। ওরা একে অপরের মুখোমুখি ওখানেই হবে। আচ্ছা, বলে চলে গেল কুহু। মেয়েটি এই সম্পর্ক নিয়ে অনেক বেশি আগ্রহী, অথচ নিজের বেলায় একটুও কি ভাবে? দুজন মুখোমুখি দাঁড়ানো, এটা বুঝতে বাকি নেই ইচ্ছে করেই তাদের মুখোমুখি দাঁড় করানো হলো। কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ। রাত্রি ঠোঁট কামড়ে এবার শুধল, তুমি এখানে কেন? দীপ্রর সাথে দেখা করতে এসেছি। তুমি?
আমিও বলে চুপ হয় রাত্রি। অরণ্য আর চোখে চায়, বলে, আমার উপর রাগ দেখাও কেন? দীপ্র আর কুহু ইচ্ছে করে এমন করেছে। কুহুর বাচ্চা বলে পেছন ঘুরতে যেতেই অরণ্য বলে ওঠে, ওকে ধরে লাভ নেই, আসল মানুষকে ধরো। দীপ্রর বুদ্ধি এসব। কুহু তো বাচ্চা। কুহু বাচ্চা? তা নয় তো কি? ও বাচ্চা না, বরং ওকে বিয়ে দিলে ও নিজেই বাচ্চার মা হয়ে যাবে। আর তুমি? ফট করেই বলে ওঠে অরণ্য। রাত্রি একটু অস্বস্তিতে পড়ে যায়। সম্পর্ক যখন ছিল তখন একটা সংসার, বেশ অনেকগুলো বাচ্চার কথাও বলা হয়েছিল। হুট করেই রাত্রির খুব কান্না পেল। খারাপ লাগল, বোধহয় অরণ্যেরও। রাত্রি আর সময় নষ্ট করল না, উল্টো পথে ঘুরে গেল। আর সেদিকে চেয়ে রইল অরণ্য। কুহু সামনে দিয়ে পায়চারি করছে। ওর শান্তি নেই, ও বুঝতে পারছে না কি হবে। অরণ্য ভাইয়া আর রাত্রিপু আবার ঝগড়া করবে নাকি ভালোভাবেই কথাবার্তা বলবে, এসব নিয়ে ভেবে ভেবে ওর অবস্থা খারাপ। দীপ্র একটু দূরে বসা, ও দেখছে কুহুর কাণ্ড। এবার ডেকে উঠল, কুহু! তাকালো মেয়েটি, চোখে মুখে চিন্তা লেপ্টে আছে। দীপ্র বসা থেকে উঠে দাঁড়াল। ওমনভাবে ঘুরঘুর করছিস কেন? চিন্তা হচ্ছে। কিসের জন্য? রাত্রিপু আর অরণ্য ভাইয়ার জন্য। ওদের জন্য চিন্তা হবে না? কি বলেন, চিন্তা হবে না? ওদের যদি ঠিকঠাক না হয়, উফ, ভালো লাগে না। দীপ্র কয়েক সেকেন্ড থম ধরে রইল। একটিবার বলতে ইচ্ছে হলো, কুহু, তুই অন্যের জন্যে ভাবছিস, অথচ তোর নিজেরই তো কিছু ঠিকঠাক নেই। তবে এটা কিন্তু বলল না, বরং বলল, চিন্তা করে লাভ নেই, যা হবার হবেই। সেটাই বলে বসতে নিচ্ছিল কুহু, অমন সময় রাত্রিকে আসতে দেখা গেল। চোখ মুখ কালো আধার হয়ে আছে। রাত্রিপু! রাত্রি কথা বলল না, পাশ কাটিয়ে চলে যেতে নিল। কুহু এসে বাধা দিল, এই রাত্রিপু, তুই কথাই বলিস না। আমি কি করলাম? আমার সাথে রাগ করছ? কুহু, তুই আমার বোন নাকি অরণ্যর? কুহু জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। রাত্রি কপট রাগ দেখিয়ে বলল, তুই তোর অরণ্য ভাইয়াকে নিয়েই থাক, রাত্রিপু এখন কেউ না, গেলাম আমি। আরে, এই শোনো! শুনল না রাত্রি, ফটফট করে চলে গেল। একটু দূর থেকে সবটাই দেখল দীপ্র। ও এগিয়ে এলো। এটা কি হলো বলেন তো? রাত্রিপু অমন করল কেন? কিছুই না। কিছু না মানে? কুহু, তোর মনে হয় না ওদের একা ছাড়া উচিত? কুহু তাকায় দীপ্রর চোখের দিকে। দীপ্র বলে, কেউ নিজে থেকে না চাইলে কখনো সম্পর্ক ঠিক করা সম্ভব নয়। কুহু নিজেকে দিয়ে ভেবে দেখ কুহু। আলগোছে মেয়েটির মস্তিষ্কে কিছু পৌঁছে দিল দীপ্র। ও এমনই, ধীরে ধীরে আগাতে পছন্দ করে। এদিকে কথা মতন ভাবতে গিয়ে কুহু হুট করেই বিষণ্ণ হয়ে গেল। দীপ্র সেটা বোধহয় বুঝল, তাই ও বলল, ওদের একা ছাড়ি, দেখি কি হয়। বলে মৌন হলো মেয়েটি। সামনে এগোতে গিয়ে আকস্মিক আহ বলে চিৎকার করে বসে পড়ল। হঠাৎ এমন করায় দীপ্র ব্যস্ত হল। কি হলো? পায়ে পায়ে বলে একদম মাটিতে বসে পড়ল কুহু। দীপ্র দেখল মেয়েটির পায়ে পেরেক ঢুকে গিয়েছে। একদম জুতা ভেদ করে পায়ে এসে লেগেছে। ক্ষত হয়ে লাল রঙের তরলে পা ভেসে যাচ্ছে। কুহু রক্তে ভয় পায়, ছোট থেকেই। ও নিজের পা দেখে ভয়ে একদম জ্ঞান হারিয়ে ফেলল। বাচ্চারা ঘিরে রেখেছে কুহুকে। দীপ্র কুহুর পায়ের ক্ষত পরিষ্কার করে দিচ্ছে। কণার চোখ দুটো রক্তিম। বোনের এমন অবস্থা দেখে ও কেঁদে ফেলেছে। কুঞ্জ চিন্তিত, আতঙ্কগ্রস্ত। অরণ্য গিয়েছে ডাক্তার আনতে। কুহুর পায়ের ক্ষত পরিষ্কার করে দিয়ে দীপ্র বলল, সবাই একটু বাইরে গেলে ভালো হয়। চাচা, বাচ্চাদের একটু দিয়ে যান। হ্যাঁ বাবা, বলে ভদ্রলোক বাচ্চাদের নিয়ে বের হলেন। দীপ্র পেছন ঘুরে বলল, কণা, কুঞ্জকে নিয়ে বাইরে যা। ভাইয়া, আমি যেতে বলেছি কণা, কুঞ্জ বাচ্চা। কণা বিষণ্ণতা নিয়ে কুঞ্জকে নিয়ে বের হয়। কুহুর চোখ মুখ কেমন শুকনো হয়ে আছে। মেয়েটিকে দেখলেই তো মায়া হচ্ছে। দীপ্র পাখানা হাতে তুলে নিল আবার। ক্ষত অনেকটা, নিশ্চিত যন্ত্রণা হচ্ছে। ধীরে ধীরে মেয়েটির পায়ের ক্ষত ছুঁয়ে দিল দীপ্র। মিনমিনে সুরে বলল, যে পেরেক তোর পা ছুঁয়েছে সেই পেরেক ধ্বংস হোক কুহু। তোকে কষ্ট দেওয়ার সব কিছু ধ্বংস হোক। আমি হলে আমিও যেন ধ্বংস হই কুহু। কুহুর জ্ঞান ফিরল। ডাক্তার এসে মেয়েটির পায়ের চিকিৎসা করে দিয়েছেন। সবাই ওর আশেপাশেই আছে। কুহুর কেমন একটা লজ্জা লাগল। ও মাথা নত করতেই দীপ্র বলল, লজ্জা পাচ্ছিস কেন? কি একটা ঘটনা ঘটে গেল আমার জন্য। এটা একটা দুর্ঘটনা, তবু আমি কেমন জ্ঞান হারিয়ে ফেললাম। তুই তো ছোট থেকেই এমন। এবার তো নিজের পায়ে ক্ষত হওয়াতে জ্ঞান হারিয়েছিস। ছোটবেলায় তো আমার পায়ের ক্ষত দেখে তোর দাঁত লেগে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, মনে নেই? এবার কুহুর লজ্জা আরও বাড়ল। ও মিনমিন করে বলল, এসব না বললে হয় না? দীপ্র অবশ্য শোনেনি, ও
ও পায়ে হাত দিতে যেতেই কুহু কেমন ছিটকে গেল। প্রশ্ন নিয়ে চাইল দীপ্র, মুখে বলল, কি হলো, অমন করলি কেন? কুহুর চোখ মুখে একটা অস্বস্তি, দ্বিধাও অনেকটা, সেই সাথে পায়ের যন্ত্রণা। কি, কিছু বল? মেয়েটির দিকে চেয়ে পুনরায় বলল দীপ্র। কুহু মিনমিনে সুরে বলল, পা ধরছেন কেন? তাতে কি সমস্যা হয়েছে? পা ধরা মানা নাকি? আপনি তো বড়। বলে থামল কুহু, চাইল আর চোখে। ওর কথায় হালকা একটা হাসি দেখা গেল দীপ্রর মুখে। মানুষটা হাসলে অদ্ভুত রকমের সুন্দর লাগে। এত সময় তো আমিই ধরে রেখেছিলাম। এ কথায় কুহুর ভাবনায় ফোড়ন পড়ল, মুখ একদমই বন্ধ হয়ে গেল। দীপ্র আলগোছে ওর পাখানা পুনরায় স্পর্শ করল। কুহুর সমস্ত শরীরে শিরশির একটা হাওয়া এসে সুরসুরি দিল যেন। ও শুকনো ঢোক গিলে বলল, পা ছোঁয়ার ঋণ কিভাবে শোধ দেব দীপ্র ভাই? আপনি ইচ্ছে করেই আমার ঋণ বাড়াচ্ছেন, অথচ আমি ওই গরিব বামুনের মতন, যার চাঁদ দেখার সৌভাগ্য হয় তবে ছোঁয়ার সাধ্য হয় না। সবাই বাড়ি ফিরে এসেছে। কুহুর পায়ে ব্যান্ডেজ, ওকে ধরে ধরে নিয়ে আসছে দীপ্র। বসার ঘরে দাঁড়িয়ে আয়ানা এটা দেখে শুকনো ঢোক গিলল। রাগে ওর চোয়ারে শক্ত হলো, তবে কিছু বলল না। কুহুকে সোফায় বসানো হলো। ববিতা একটু আগেই ফিরেছেন। মেয়ের পায়ের এমন অবস্থা দেখে তিনি হায় হায় করে উঠলেন। ক্ষত কতটা গভীর? ব্যস্ত গলায় শুধালেন তিনি। কুহুর বলতে হলো না, বলল দীপ্রই। অনেক বেশি না, তবে রক্ত গিয়েছে ভালো, জ্ঞান হারিয়েছিল। মেয়েটা যে কি করে দেখে চলিস না। ওর দোষ নেই চাচি, এটা শুধুই দুর্ঘটনা। দীপ্র সুন্দর মতন বুঝিয়ে বলল পুরোটা। সবটা শুনল সবাই। কুহুর খোঁজ নিলেন আবিদাও। আয়না বিষয়টা ভালো চোখে দেখল না, তাই মায়ের সাথে একটা রাগ দেখিয়ে চলে গেল। মেয়ের পেছন পেছন চললেন আবিদাও। পুরো বিষয়টাই দীপ্র খেয়াল করেছে। ওর খেয়াল করার ক্ষমতা ভালো। ও একটু চিন্তিত এই বিষয়টি নিয়ে। আয়নাকে সরাসরি বলা ঠিক হবে কিনা সেটাও একটা ভাবনার বিষয়। এই মুহূর্তে ভালোই চাপের মধ্যেও। কুহু শুয়ে আছে, ওর পায়ের কাছে বসে আছে রাত্রি। কুহু মন খারাপ করে বলল, তুমি আমার সাথে রাগ করেছো রাত্রিপু, দেখো সেই জন্য শাস্তিও পেলাম আমি। এভাবে বলিস না কুহু, আমি কখনোই তোর ক্ষতি চাই না। সেটা জানি, আমি একটু ভুল ছিলাম, চাচ্ছিলাম তোমাদের সম্পর্কটা যদি ঠিক হয়। রাত্রি ফোঁস করে দম ফেলে। একটু দূরে বসা ছিল, আর একটু কাছে আসে। কুহু, একটা বিষয় কি জানিস, ভাগ্যে না থাকলে কিছু হয় না। কথাটা শুনে কুহু বোধহয় একটু কম্পিত হলো। সত্যি, ভাগ্যে না থাকলে কিছু সম্ভব না। অরণ্যকে আমি এখনো ভালোবাসি কুহু। তবে তবে কেন সব ঠিক করে নিচ্ছ না? জানি না, আমার সব এলোমেলো লাগে, আমার ভয় হয়। এখন তবে কি করবে? বিয়ে করব। অরণ্য ভাইকে? সেটা কি সম্ভব বল? সেটা সম্ভব না। বাসা থেকে ছেলে দেখা হচ্ছে, সেখান থেকেই বিয়ে করব। কুহু হতাশ হয়ে পড়ল। রাত্রিও চুপ রইল। খানিক বাদে রাত্রি বলল, তুই নিজের দিক ভেবেছিস কুহু? কুহু না বুঝে বলল, আমার আবার কিসের দিক? তোর নিজের বিয়ে নিয়ে। কুহু একটু জড়সড় হলো, ছোট করে বলল, বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা নেই রাত্রিপু। ভাবনা রাখিস রে কুহু, ভাবনা রাখিস, পরে আফসোস না হয়। দীপ্রভাই কিন্তু। ওর কথাটা পূরণ হলো না। তার আগেই খুশি মনে আগমন হলো আয়ানার। ওর এই খুশির হেতু কেউ খুঁজে পেল না। কুহু, কেমন আছো এখন? পা ঠিক হলো? পা কি এত সহজে ঠিক হবে আয়ানাপু? সময় তো লাগবেই। কি বলিস রে, সময় লাগলে তো চলবে না। ওরে কথায় রাচ্চি আর কুহু একে অপরের মুখ চাওয়াচাবি করল। আয়ানা হেসে বলল, বলা তো যায় না, রাত্রিপুর বিয়ের আগে আমার বিয়েটাই হয়ে যেতে পারে। এ কথায় ওরা দুজনেই হাবুলের মতন চেয়ে রইল। রাত্রি বলল, তোর বিয়ে? আয়ানা একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করল, বলল, হ্যাঁ, দীপ্র ভাইয়ের সাথে। রাত্রির মেজাজ গরম হলো। আয়ানার এই মিথ্যাচার ঢং ওর সহ্য হচ্ছে না। ওর ঠোঁট কামড়ে রইল। আয়ানাই বলল, দ্রুত সুস্থ হো কুহু, আমার বিয়েতে খুব নাচতে হবে তোকে। আসি রাত্রিপু। বলেই বেরিয়ে গেল আয়ানা। রাত্রি বসা থেকে দাঁড়িয়ে গেল, কটমট করে বলল, ওর এই মিথ্যেগুলো একদম নিতে পারি না আমি। তো সত্যিও তো হতে পারে রাত্রিপু। তুই পাগল হয়েছিস? এটা কিভাবে সত্যি হবে? কেন হবে না? কারণ তুই কুহু, আমি। হ্যাঁ, তুই। বিয়ে হলে তোর আর দীপ্র ভাইয়েরই হবে। রাত্রিপু, চুপ কর কুহু, কোনো কথা শুনতে চাই না। যা করেছিস তা ভুল ছিল, যা হবে তা হতে দে। পারলে সাহায্য কর, কিন্তু বাধা হোস না। কুহু মাথা নামিয়ে ফেলে। ওর কিছু বলার নেই, করারও নেই। সত্যিও জানে না সামনেটা নিয়ে। এখন যা হবে তাই হতে দিবে ও। দাদিজান গল্প বলছেন, আর সেই গল্প মন দিয়ে শুনে চলেছে কুঞ্জ। এক পর্যায়ে কুঞ্জ বলল,
দাদিজান, আপনি আর দাদাজান চাচাতো ভাই বোন ছিলেন? বৃদ্ধা হাসলেন আর বললেন, হ্যাঁ ভাই। দারুণ তো, কুহুপু আর দীপ্রদাদা ভাইয়ের বিয়ে হলেও আপনাদের মতন হতো, তাই না? বৃদ্ধা এবার হতাশার নিঃশ্বাস ফেললেন, বললেন, হ্যাঁ সেটা হলেই তো ভালো হতো, কিন্তু কি যে হলো। তার চোখে মুখে আফসোস ভেসে এলো। সে সময়েই পাশে এসে বসলেন জেবা। আম্মা, চা দেব? না বড় বউ, চা আর খাবো না, তুমি বসো। জেবা বসলেন। শীতল পাটির উপর বসে দাদিনাতি গল্প করছিলেন। জেবা বললেন, কিছু ভাবছেন আম্মা? তা তো ভাবছি। কি? দীপ্র আর কুহুকে নিয়ে। এ কথা উঠতেই জেবা নড়ে চড়ে উঠলেন। গলার স্বরটা সামান্য নিচু করে বললেন, আম্মা, দীপ্র একটা ভুল করে ফেলেছে, কিন্তু আমি ওর মা, ওর চোখ যে অন্য কথা বলে। আমিও বুঝি বড় বউ, কিন্তু সমস্যা ধরতে পারি না। ওদের একটু সময় দিলে হয়তো কিছু সম্ভব আম্মা, কুহুকে আমার পছন্দ। এখন সবটাই সময়ের ওপর বড় বউ, দেখি কি হয়। ওমন সময় আসরে যোগ দিতে এলেন আবিদা। কথা থেমে গেল। নারীটি বললেন, কি নিয়ে কথা হচ্ছে আপা? এমনি কথা বলছিলাম, সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। তিনি স্পষ্টত বুঝলেন যে জেবা কথা লুকালেন, তবে এটা নিয়ে আর ঘাটলেন না, বরং হাসি মুখে অন্য কথায় ডুবলেন। এতদিন আয়ানা চিন্তিত ছিল, এবার আবিদাই চিন্তিত হলেন। তিনি অনেক বিষয় দেখেও না দেখার ভান করেছিলেন, এবার আর ভান ধরতে পারছেন না। স্বামী আসতেই তিনি কথা শুরু করলেন, বললেন, মেয়েটার জন্য আমার ভয় হচ্ছে, কথা বলা দরকার। আমার ধারণা দ্রুতই দীপ্র আর কুহুর বিয়ে নিয়ে আবারও কথা উঠবে। তোমরা এত ধৈর্যহীন হচ্ছ কেন? দীপ্র বিয়ে ভেঙেছিল, আবার কোন মুখে এ কথা উঠবে? তুমি বুঝতে পারছো না, বাড়িতে তো থাকো না, আমি থাকি, আমি জানি। দীপ্র কুহুর মেলামেশা বেড়েছে, তাছাড়া বড় আপাও বোধহয় কিছু একটা চাচ্ছে। আয়ানা এমনি এমনি রাগ দেখায় না। মানে? আম্মার সাথে বিকেলে কথা বলছিল, আমি জিজ্ঞেস করায় এড়িয়ে গেল। আবিদার কথাগুলো এত সময় আমলে না নিলেও এবার নিতে বাধ্য হলেন আনোয়ার। বললেন, চিন্তা করো না, আমি দ্রুতই একটা সমাধান করব। বড় ভাইয়ের সাথে ব্যবসাটা পোক্ত হলেই কথা তুলব। বড় ভাইকে আমাদের দিকটা বোঝাতে হবে। ভাবি অন্যদিকে সুর টানলেও ভাইকে আমাদের দিকে রাখতে হবে। রাখো, যা ইচ্ছে করো, তবে মেয়ের মন যেন না ভাঙে, না হলে আমাদের অনেক বড় মূল্য দিতে হতে পারে। কুহুকে বাসায় আনার পর আর দেখা হয়নি দীপ্রর সাথে। গতকাল সন্ধ্যাতেই শেষ দেখা, এরপর মেয়েটি আর ঘর থেকে বেরোয়নি। দীপ্রও সারাদিন বাহিরে ছিল, অরণ্যকে নিয়ে এখানে ওখানে ঘুরেছে। এখন ফিরে শাওয়ার নিতে নিতে কুহুকে দেখার কথা মনে হলো। রাতের খাবার খাওয়ার আগে মেয়েটির সাথে দেখা করা প্রয়োজন। ও দ্রুত জামা বদলে নিয়ে এলো কুহুর কক্ষে। কুহু তখন চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমায়নি। দীপ্র ভাবল ও বুঝি ঘুমিয়ে আছে, তাই নীরবে কক্ষে প্রবেশ করল। বসল পায়ের কাছে, হালকা হাতে পায়ের ক্ষত দেখতে যেতেই হুড়মুড় করে উঠল। দীপ্র ভাই! টান টান হয়ে বসে রইল দীপ্র। কুহু শোয়া থেকে উঠে বসল, ওড়নাটা টেনে নিয়ে বলল, আপনি কখন এলেন? মাত্রই। ঘুমাসনি? না, ভেবেছিলাম ঘুমিয়ে আছিস। পায়ের ব্যথা কমেছে? কমেছে, তবে হাঁটতে পারছি না। কদিন সময় লাগবে, তারপরই ঠিক হয়ে যাবে। বলে একটু সময় নেয় কুহু। বলে, একটা কথা বলবো? হ্যাঁ বল। রাত্রিপো এখনো অরণ্য ভাইকে ভালোবাসে। নিজে বলেছে? হ্যাঁ, কিন্তু সম্পর্ক নিয়ে ভাবছে না। ও দ্বিধায় আছে, অরণ্যও তাই। দেখা যাক কি হয়। আচ্ছা, তুই রেস্ট নে, দরকার হলে জানাস। দীপ্র ফট করেই বলল, কিভাবে জানাবো? ফেসবুক ছাড়া আর কিছু আপাতত চালাচ্ছি না। দীপ্র একটু থামল, তারপর ফোন বের করে বলল, আমি রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট কর। নোটিফিকেশনের আওয়াজ হলো। কুহু দীপ্রর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। মেয়েটি একটু সময় নিয়েই রিকোয়েস্টখানা অ্যাকসেপ্ট করল। দীপ্র তখন খাওয়ার টেবিলে। নোটিফিকেশনের শব্দে পাশে থাকা আয়ানা তাকালো। সহসাই বলে উঠল, কে? দীপ্র তাকালো, তবে জবাব দিল না। আয়ানা বুঝল সে ভুল করে ফেলেছে, তাই ছোট করে বলল, সরি। দীপ্র এবারও জবাব দিল না। ওর এমন না জবাব দেয়াতে আয়ানা আহত হলো, আর একটিও কথা বলতে পারল না। তখন রাত গভীর, দীপ্রর চোখে ঘুম নেই, হাতখানা নিষ্পিস করছে। কুহুকে টেক্সট দিতে ইচ্ছে করছে, কিন্তু কি ভেবে যেন হচ্ছে না দেয়া। ও অনেকটা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফোনখানা তুলে ধরল, চোখ বন্ধ করে নিজের পিঠে অদৃশ্য হাতখানা বুলিয়ে বলল, কুল দীপ্র, কুল, মন যা চায় তাই করে ফেলো।
অদৃশ্য হাতের ভরসা পেয়ে দীপ্র কুহুর আইডিখানা ওপেন করল। লিখল, কুহু আছিস? কুহু কি দীপ্রর মেসেজেরই অপেক্ষায় ছিল? হয়তো হ্যাঁ কিংবা না। মেয়েটি সেকেন্ডেই সিন করল। ওর এত দ্রুত সিন করায় দীপ্র নড়ে চড়ে উঠল। ঘুমাসনি? ওপাশ থেকে জবাব আসার পূর্বেই দ্বিতীয় দফায় লিখে পাঠালো দীপ্র। কুহু জবাব দিল, ঘুমায়নি। মেসেজখানা সিন করল দীপ্র। পুনরায় লিখল, আচ্ছা। সিন হলো। তারপর কিছু সময় কোনো দিক থেকেই কোনো কথা এলো না। খানিক বাদে কুহু লিখল, আপনিও ঘুমাননি? ফোন রেখে দিয়েছিল দীপ্র। এখন নোটিফিকেশন আসায় পুনরায় ফোনটি তুলল। উহু, ঘুমায়নি। কেন? ভালো লাগছে না। ভালো কেন লাগছে না? জানি না রে, জানি না আমি। কুহু কি বলবে বুঝল না। কেমন একটা অনুভূতি হচ্ছে। সত্যি বলতে যখন থেকে নিজের ভুলখানা বুঝেছে, যখন থেকে বুঝেছে দীপ্র নিজের ঘাড়ে দোষ নিয়ে তাকে সেভ করেছে, ঠিক তখন থেকেই কুহু সবটা কেমন গুলিয়ে আসে। দীপ্রর থেকে পাওয়া ছোটবেলার সমস্ত আদর স্মরণ হয়, আর সবটা কেমন ঝাপসা হয়ে আসে। কুহুর বুকটা কেমন করে উঠল। এরই মাঝে দীপ্র লিখল, কুহু বারান্দায় আসতে পারবে? পারব। দীপ্রর কক্ষের বারান্দা আর কুহুর কক্ষের বারান্দা কাছাকাছি, মাঝে শুধু কিছুটা ফাঁকা জায়গা। ধীরে ধীরে পা ফেলে বারান্দায় এলো। কেন এলো নিজেও জানে না। দীপ্র আগে থেকেই উপস্থিত ছিল। ওর অবস্থান বুঝে পেছন ফিরে চাইল। কিছুটা দূরে কুহুকে দেখা যাচ্ছে। চাঁদের হালকা আলোতে মেয়েটির মুখে একটা মায়া ভাব এসেছে। দীপ্র কথা বলল না কথা কুহুও। ইশারায় ফোন দেখতে বলল দীপ্র। কুহু ফোনটা তুলল। দীপ্র মেসেজ পাঠালো, চাঁদ তোর পছন্দ? অদ্ভুত লাগছে কুহুর কাছে। এই দীপ্র ভাই ওর নিকট নতুন। ও জবাব দিল, চাঁদ কার না পছন্দ? কারো পছন্দ তো নাও হতে পারে। আমার পছন্দ, আপনার পছন্দ নয়। কেন? এই উত্তর পরে দেব। পরে কবে? যেদিন সময় হবে। কবে সময় হবে? যেদিন তুই চাইবি। আমি? তুই যেদিন চাইবি। একটা শিরশিরে হাওয়া কুহুকে ছুঁয়ে গেল। ও চাইল সামনের দিকটায়। মুখ তুলল দীপ্র। বাতাসে মেয়েটির কিছু চুল উড়ে বেড়াচ্ছে। দীপ্র ওর বারান্দার একদম শেষ দিকে এসে দাঁড়ালো। কাছে এলো কুহুও। ব্যথা হচ্ছে? একটু একটু। ঘুমালি না কেন? ইচ্ছে হচ্ছিল না, ঘুম আসছিল না। দীপ্র আর কি বলবে বুঝল না। ও তাকিয়ে রইল কুহুও। খানিক বাদে দীপ্র বলল, ঘুমিয়ে পড় কুহু, ঘুমিয়ে পড় পই। এই অবধি বলে বিড়বিড় করে বাকিটা বলল, তুই প্লিজ ঘুমিয়ে পড়। আমার ঘুম হারাম করার শাস্তিটা না হয় তুলাই রইল। বাড়ির এক প্রান্তে যখন মিষ্টি মিষ্টি কিছু অনুভূতির তৈরি হচ্ছে নতুন গল্প, ঠিক তখনই অন্য প্রান্তে কারো চোখের জল নেমে যাচ্ছে। আয়নার আজ সব অসহ্য লাগছে। দীপ্র আগে তাকে স্নেহ করত, এখনও করে, তবে সেটাই ভীষণ তফাৎ আছে। এখন মনে হয় অনেক কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে তাকে। না পাওয়ার এক যন্ত্রণায় আয়না কাহিনী হয়ে থাকে। একটা সময় দীপ্রকে সে মন দিয়েছিল তার গুড লুকিং ভালো পজিশনের কারণে, কিন্তু সময়ের সাথে সাথে মনের ভেতর যে হাওয়া বদল ঘটে গেছে। ঘরটা অন্ধকার। আয়নার ফোনটা পড়ে আছে মেঝেতে। ও দুহাতে ফোনটা খোঁজে। অন্ধকারে চোখে পড়ে না। ও তবু কয়েক দফার চেষ্টায় ফোন পায়। অন করতে স্ক্রিনে ভেসে ওঠে দীপ্রর সাথে তোলা তার ছবিখানা। এই ছবিটা তোলা হয়েছিল সেই শুরুর দিকে। ওই যে একবার সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল, তখনই দীপ্রর সাথে ছবিটা তুলে রাখা। সেই স্মৃতি স্মরণ করে আয়নার চোখ দুটায় জল নামে। ও ঠোঁট কামড়ে কেঁদে ফেলে। দীপ্র দাদা ভাই, কেমন করে ভালোবেসে ফেললাম আমি। আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমাকে আমি ভুলতে পারবো না, একদমই পারবো না। তুমি আমার হবে, আমার হতেই হবে তোমায়। বলে চোখের জল মুছল আয়না। খুব কষ্ট লাগছে, মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। আয়না নিজের মনকে সায় দিল। ও নিজের কক্ষ থেকে বের হয়ে আগালো মায়ের কক্ষের দিকে। সম্ভবত আজ বেওয়ানবাড়ির বেশিরভাগ সদস্যই না ঘুমানোর প্ল্যান করেছে। রাত্রির ঘুম আসছিল না। শরীরটা কেমন দুর্বল লাগছে। ওর মনে হলো এই অসময়ে এক কাপ চা হলে ভালো হয়। তাই বেরিয়ে রান্নাঘরে এসে চা বসালো। পানিটা বসানো মাত্রই কোথা হতে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। গম্ভীর কণ্ঠটি বলল, চায়ের পানি বাড়াও। রাত্রির চেয়ে ওর চোখে ভেসে উঠল অবয়বখানা। ধীরে ধীরে অবয়বটি স্পষ্ট হতেই দেখা গেল বলিষ্ঠ দেহের অরণ্যকে। আমারও এক কাপ চা লাগবে। রাত্রির এবার ধ্যান ফিরল। ও ঠোঁট কামড়ে বলল, নিজে বানিয়ে নাও। আমি এসব পারি না, জানো না। তুমি কি পারো না পারো তা দিয়ে আমার তো কাজ নেই। এক কাপ চাই তো, দিলে সমস্যা কি? সমস্যা নেই। তাহলে? আমার ইচ্ছে তাই দেব না, বলে দাঁতে দাঁত চেপে রইল রাত্রি। অরণ্যর মুখখানা আরও বেশি গম্ভীর হয়ে উঠল।
এই মেয়েটি তার ওপর একটু বেশিই রাগ দেখাচ্ছে না? কুহুর পায়ের ব্যথা নামল 3 দিন পর। এই 3 দিন ঘরের ভেতর শুয়ে বসে কাটিয়েছেও। খাবার দাবারও এখানেই দেওয়া হয়েছে। এই 3 দিনে বাড়িতে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি। সবটা চলেছে স্বাভাবিক নিয়মেই। দীপ্রভাই নিজেও খুব ব্যস্ত। বাসায় তার পা পড়ছে খুব কম, তাই দেখা হয় না, তবে কথা হয়। কথা হয় মেসেঞ্জারে। এই যে সেদিন খুব সকালবেলা দীপ্রভাইয়ের মেসেজ এলো, মেসেজটি কুহু দেখল দুপুরের দিকে। দীপ্রভাই লিখেছেন, কুহু, তোর পায়ের ব্যথা কমেছে? ঔষধ খাস ঠিক মতন? আমি একটু এলাকার বাহিরে যাব, আজ নাও ফিরতে পারি। এই মেসেজটা দেরি করে দেখায় কুহুর খুব মন খারাপ হলো। আজকাল দীপ্রভাইয়ের সঙ্গ তাকে আনন্দ দিচ্ছে, ভালো লাগা দিচ্ছে। কুহু এই বিষয়টি ঠিকই উপলব্ধি করে, কিছুটা প্রশ্রয়ও দেয়। ও মেসেজটির জবাব দিল, এলাকার বাহিরে কেন আপনি? তবে তাৎক্ষণিক উত্তর এলো না। আসবে কেমন করে? মানুষটা যে অফলাইনে। কুহু অনেকটা সময় ফোন নিয়ে বসে রইল। অপেক্ষা করতে করতে গোসলের সময় হলো, খাওয়া দাওয়াও করতে হলো। সব মিলিয়ে সেদিনটা ওর অপেক্ষায় অপেক্ষায় পার হলো। কুহু এই অপেক্ষার মাঝেও অপেক্ষায় ছিল, যদি দীপ্রভাই বাড়ি ফেরেন। কিন্তু সেদিন আর ফিরলেন না তিনি। তবে মেসেজটি এলো গভীর রাতে। দীপ্র ভয়েস পাঠিয়েছেন, সরি রে, খুব ক্লান্ত লাগছে, এত ব্যস্ততা গেল সারাদিন, ফোনটা খুলে দেখার সুযোগটুকু হয়নি। তুই বললি না তো ব্যথা কমেছে কিনা? এই ভয়েসখানা কুহু পরপর 7 বার শুনল। শুনতে শুনতে কথাগুলো ওর নিজের কানেই বাজতে লাগল। তারপর ও লিখল, ব্যথা কমেছে। রাগ করেছ? রাগ কেন করব? এই যে মেসেজ দেখলাম লেট করে, ওটা হতেই পারে। তুই বড় হয়ে গেছিস কুহু। এ কথার বিপরীতে কুহু কথা পেল না। অনেক সময় নিয়ে কিছু একটা লিখতে গিয়ে আর লেখা হলো না। দীপ্রই লিখল, কি করছিস? বসে আছি। ও, আপনি? আমি শুয়ে খুব ক্লান্ত। রেস্ট নিন তাহলে, কল দেই? কুহু কথা হারালো। ওর বুকটা কেমন ধিম ধিম করছে। ও লিখল, আচ্ছা। কলটি এলো। দীপ্র অপেক্ষায়। তবে কুহু রিসিভ করল না। ওর কেমন একটা ভয় ভয় হচ্ছে। মানুষ লুকিয়ে প্রেম করলে যেমন হয় ঠিক তেমনই লাগছে। ও দ্বিতীয়বারে কলটি রিসিভ করল। ওপাশের ব্যক্তিটি কেমন করে বুঝে ফেলল ওর অনুভূতি। সরাসরি বলল, কথা বলতে ভয় হচ্ছে? কুহু ঢোক গিলল। সে ভীষণ অবাক। আজকের আবহাওয়া শীতল, ফ্যানের প্রয়োজন নেই। ও তবু উঠে গিয়ে ফ্যানটা চালালো। ফ্যানের কু কু শব্দে ও একটু দম পেল যেন। দীপ্র শব্দহীন হাসল। ভয় পাবো কেন? ভয় পাস না? না, ভয় পাবার কি আছে? কিছু নেই। কি থাকবে? এই যে এত রাত, তাতে কি হয়েছে? আমার সাথে কথা বলছিস। কুহু কথা পায় না। দীপ্রভাই ওকে আটকে দেয়। ওপাশ থেকে একটু করে হাসে দীপ্র। ঘুমাসনি এত রাতেও? ঘুম আসছিল না। আজকাল তোর ঘুম আসছে না দেখি, সমস্যা কি? সমস্যা নেই, আপনিও তো ঘুমান না। আপনার কি সমস্যা? আমার সমস্যা তো গভীর কুহু। গভীর সমস্যা। কুহু মৌন হয়ে রইল। ওপাশ থেকে ক্লান্ত দীপ্র পুনরায় বলল, গভীর সমস্যার কথা শুনতে চাস তুই? কুহু চায়, শুনতে চায়, তবে বলতে পারে না। ও পথ পাল্টে বলে, থাক, দরকার নেই। আচ্ছা, এইটুকুই? আর কিছু বলবে না দীপ্রভাই? তবে কি মান হলো তার? কুহু আবারও দোটানায় ডুবল। ওপাশ থেকে দীপ্র বলল, রাত অনেক, ঘুম দে, সত্যি সত্যি ঘুম। ঘুম আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? হয়তো। কিভাবে? ধর আমাকে বললি ঘুমাবো, কিন্তু ঘুমালি না, ফাঁকি দিলি, যেটা সবসময় করিস। আমি আবার কখন ফাঁকি দিলাম? দিয়েছিস। কবে দিয়েছি? সেটা না জানলেও চলবে। এখন সত্যি সত্যি ঘুম দে। কুহু ফোঁস করে দম ফেলে। দীপ্র আবারও বলে, কুহু? একটা কথা কুহু কখনো অস্বীকার করতে পারবে না। দীপ্রভাই যখন তার নাম ধরে ডাকে তখন সব কিছু কেমন এলোমেলো লাগে। কুহু শুকনো ঢোক গেলে বলেন, ঘুম আসছে না। কলে থাকব? একদম ফট করেই বলে ফেলল কুহু, যেন কলে থাকলে দীপ্রভাইয়ের ঘুম এসে যাবে। কথাটা বলে এখন নিজেই একটুখানি অস্বস্তিতে পড়ল। ওপাশ থেকে দীপ্র হাসল। কুহু মিনমিন করে বলল, না মানে আর বোঝাতে হবে না, আমি ঘুমিয়ে নেব, তোর শরীর খারাপ, রেস্ট দরকার। আচ্ছা, রাখছি তাহলে, সুন্দর বাচ্চাদের মতন ঘুমিয়ে পড়বি। শেষ কথায় কুহুর চোখে মুখে একরকম হাসি তৈরি হলো। ও বলল, আপনিও? কলটি রেখে কুহু বিছানায় গা ছেড়ে দিল। কি একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কুহুকে অনেক দিন ধরেই পোড়াচ্ছে। কে জানে ভবিষ্যতে কি লেখা আছে। দীপ্রভাইকে আজ দুপুরের খাবারে পাওয়া গেল। কুহুও আজ সুস্থ, পায়ে হেঁটেই এসেছে। বড় চাচা দবির বললেন, রি-চেক আপ করিয়ে নিলে ভালো হবে না? পেরেক কিন্তু মারাত্মক হয়। দেখি ভাইজান, আমার তো সময় হয় না, এত কাজ, বললেন ববিতা। দীপ্র খাবার খাচ্ছিল। ও বলল, আমি ফ্রি আছি,
বিকেলে দেখিয়ে আনব। তুমি না বললে বিকেলে তোমার কাজ আছে? দীপ্র না তাকিয়ে বলল, ক্যান্সেল হয়ে গেছে বাবা। মোটামুটি ডাইনিংয়ে বসা সবার মাঝেই একরকম অনুভূতি খেলে গেল, ভালো মন্দ মিশ্রিত এক অনুভূতি। তবে আয়ানার মাঝে পুরোটাই মন্দ রইল। ওর চোখ দুটো টলমল করতে লাগলো, খাবারগুলো মনে হতে লাগলো বিষ। দবির আর আনোয়ার একসাথে ব্যবসা আগাচ্ছেন, সেসব নিয়ে কথাবার্তা চলছিল। একটা সময় পর আনোয়ার বললেন, ভাইজান, একটা কথা ভাবছিলাম। কি কথা আনোয়ার? আয়ানার তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছেই। রাত্রির জন্য ছেলে দেখা হচ্ছে, আয়ানার জন্য দেখা হোক, সে হতেই পারে। তবে জানেন তো, মেয়েটা আমার সহজ সরল, মাঝে মাঝে রাগ করে, তবে একদম সহজ সরল, পানির মতন পরিষ্কার ওর মন। ওরে দূরে দিয়ে শান্তি পাবো না। দবিরের মাথায় তখন অন্য সব চিন্তা। তিনি এখনও বিষয়টি আজ করতে পারেননি, তাই বললেন, আশেপাশের কাউকে ভেবেছ নাকি? কথাবার্তা বলবো? আশেপাশে বলতে আনোয়ার একটু থামলেন, ভাইয়ের দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, দূরে দেওয়ার আর কি দরকার ভাইজান, ঘরের ছেলে থাকতে। এই কথায় দবির ছোট ভাইয়ের দিকে তাকালেন। তিনি তখনও ছেলের কথা ভাবতে পারেননি। তিনি ভ্রু বাঁকিয়ে বললেন, আবিরের জন্য ভাবলে নাকি? এটা তো কি যে বলেন ভাইজান, ওর তো বিয়ে ঠিক, ওর কথা ভাবব কেন? তবে দীপ্রর কথা বলছিলাম। আনোয়ারের কথায় দবির নড়ে চড়ে বসলেন, তার মুখটা কেমন হয়ে গেল। আনোয়ার পুনরায় বললেন, ভাইজান, আমি দীপ্রকে তো চিনি, ওর সময় কেটেছে বাহিরের দেশে, ওর পছন্দ একটু উচ্চ। আমি কুহুকে অপমান করছি না, আমারই ভাতেজে। তবু বলতে গেলে কুহুর থেকে আয়ানা সব দিকে উচ্চ। আর দীপ্রর প্রতি ওর সফট কর্নারও আছে, দীপ্র ওকে আদর করে। আমার মনে হয় এটা ভালো হবে। বলে থামলেন তিনি। দবির ফুস করে দম ফেললেন, বললেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তবে ভাই, পুরোটাই দীপ্র আর আয়ানার বিষয়। এবার আর আমি ভুল করব না। কুহুর প্রতি যে অন্যায় হয়েছে তা আয়ানার প্রতি হতে দেব না। দীপ্র চাইলে তবেই হবে। আনোয়ার খুব একটা খুশি হতে পারলেন না। তিনি ভাইয়ের থেকে আরেকটু জোর আশা করেছিলেন, তবে তেমনটা হলো না। তিনি হতাশই হলেন। বললেন, আমি দীপ্রর সাথে কথা বলি। ভাইজান, ওর যা যা প্রয়োজন সব দেব আমি। ও তো আমারই ছেলে, তাই না? দবির আসলেই কথা পেলেন না। তিনি চিন্তিত, ছেলেটা কি করতে চলেছে, এই বিষয়টি একদমই পরিষ্কার নয়। এদিকে আনোয়ারের দেওয়া প্রস্তাব, সরাসরি কোনো কথাও বলতে পারছেন না তিনি। মানাতে পারলে আমার তো সমস্যা নেই আনোয়ার, তবে এমন কিছু যেন না হয় যাতে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। দীপ্র আমার ছেলে, তবে ওকে আমিও বুঝতে পারছি না। সেটা ভাববেন না, আমি সব বুঝে নেব। কাল রাত্রিকে দেখে যাক, তারপর কথা বলবো দীপ্রর সাথে। রাত্রির মনটা ভালো নাকি খারাপ তা বোঝা যাচ্ছে না। ও রেডি হচ্ছে, পাশেই বসা কুহু, ও দেখছে, ওর ভালো লাগছে না। রাত্রিপুর এমন ভাব ওর ভালো লাগছে না। রাত্রিপু ডেকে ঘরে প্রবেশ করলো কণা। ওর মাঝে চঞ্চল ভাব দেখা যাচ্ছে। কি রে রাত্রিপু, তোমাকে তো পরী লাগছে, বলে কাছে এসে জড়িয়ে ধরল কণা। রাত্রি হেসে বলল, বুড়ো হয়ে গেছি আর বলছিস পরী লাগছে? উফ, যা তা কথা, তুমি বুড়ো কোথায়? কি বলিস, বুড়ো না? বয়স তো কত হয়ে গেল, ঠিক সময় বিয়ে করলে তোর সমান বাচ্চা থাকতো আমার। কি বিরক্তির কথা, তোমার বয়স তো 25ও হয়নি, শুধু শুধু নিজেকে বুড়ো বলছো। রাত্রি ফোঁস করে দম ফেলে। তার বয়স বেশি না কম এ নিয়ে আগে কখনো মাথা ব্যথা হয়নি, আজকাল হচ্ছে। মনে হচ্ছে সত্যিই বয়স বেশি হয়ে গেছে, অথচ উচিত ছিল আগে ভাগে বিয়ে করে সংসার করা। এই রাত্রিপু। হ্যাঁ বল রে কণা, তোমার বর এসে গেছে। এই কথায় রাত্রি প্রতিক্রিয়া জানানোর আগেই ফোঁস ফোঁস করে উঠল কুহু। ও বিছানা থেকে উঠে এসে রাগী সুরে বলল, কি সব কথা, বর কিভাবে হয়? এখনো বিয়ে হয়েছে? বিয়ে তো ঠিকও হয়নি। ওর এহেন আচরণে কণা বেকুব বনে গেল। তার বোন এভাবে কখনো রিয়্যাক্ট তো করে না, আজ হলো কি? আর ও তো এত ভেবেও বলেনি, তাই হাবুলের মতন চেয়ে রইল। কুহু, ওকে বকছিস কেন? ও বুঝে বলেছে। আর এই ছেলে আমার বর হলেও তো হতে পারে। তুমি তুমি বলে কথা আটকালো কুহু। কণা তখনও চেয়ে। রাত্রি ওর গাল ছুঁয়ে বলল, আমি আসছি বোন, তুই যা। আর কুহুর কথায় পাত্তা দিস না তো। এই ছেলের ছোট ভাই নেই তো, তাই ওর রাগ হয়েছে। ভাই থাকলে আমার যা হয়ে যেত যে। অন্য সময় হলে কণা বলতো, কখনোই না রাত্রিপু, কুহুপু তোমার যা হতেই পারে না। ও তোমার ভাবি হবে, আমারও ভাবি হবে, আর দীপ্র ভাইয়ের বউ হবে। কিন্তু আজ একটি শব্দও ও বলল না। ও আসলেই আহত হয়েছে, শব্দহীনভাবেই কক্ষ ত্যাগ করল। রাত্রি এলো কুহুর কাছে। কুহু, শোন। কুহু মাথা তুলে চাইল। ওর কেন যেন কান্না পাচ্ছে। রাত্রির সাথে ওর চোখাচোখি হলো। বোন, আমি বুঝতে পেরেছি, অরণ্য ভাইয়াকে তোর খুব পছন্দ। তুই চাস ওর আর আমার সবটা ঠিক হোক।
রাত্রিপু বলে কুহুর চোখ দুটো টলমালো করে উঠল। রাত্রি আলতো হেসে বলল, শোন বোন, যা হবার তা হবেই। অন্যের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে হবে। এতদিন আমিও ভুল বলে এসেছি। দীপ্রভাইয়ের সাথে তোর বিয়ে হবে কি না এটা তোর আর দীপ্রভাইয়ের সিদ্ধান্ত হওয়া উচিত। একপাক্ষিক তো কিছু না, আর অন্যের চাপিয়ে দেওয়া মতামত না। কুহুয়া যে বিষয় নিয়ে কিছুই বলল না, ও রাত্রিপুর দিকে করুণ চোখে তাকালো। আমার মনে হয় অরণ্য ভাইয়া এখনও তোমাকে ভালোবাসে। সেটা জানি। তাহলে সব কেন ঠিক হচ্ছে না? ইগো, ওরও বেশি আর আমারও। এভাবে সংসার হবে না রে, বলে রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মুখে এতক্ষণ কষ্ট না থাকলেও এখন একটা আক্ষেপ আছে। ও কুহুর মাথায় হাত ছোয়ালো। তুই অনেকটা চেষ্টা করেছিস, আমি সেসব দেখেছি, কিন্তু ভাগ্যে না থাকলে হয় না রে। আমি আশা রাখিনি, যা হবার হবে, বলে রাত্রি বেরিয়ে গেল। কুহু ওর যাওয়ার পনে চেয়ে বুঝতে পারল রাত্রির আসলেই অভিমান হয়েছে। ও অপেক্ষায় ছিল, ভেবেছিল অরণ্য কিছু একটা বলবে বিয়েটা না করতে, কিন্তু তেমন হয়নি। অরণ্য ওর জন্যও এখানে আসেনি। ভালোবাসাটা আসলেই ফিকে হয়ে গেছে, আর ফিকে হওয়া ভালোবাসা পূর্ণতা পায় না, কখনোই না। নিচতলায় রাত্রিকে দেখানো হচ্ছে। সিঁড়ি থেকে দেখেই কুহু চলে এলো দীপ্রর ঘরের দরজার কাছে। দীপ্র আজ বাসায় আছে, তবে বেরোয়নি নিজ ঘর থেকে। এমনটি রাত্রিকে যে দেখতে আসবে এ বিষয়েও তার আগ্রহ নেই, এমনটি বাধাও নেই। কুহুর আসলেই রাগ হলো। অন্তত দীপ্র ভাই কিছু করতে পারতেন। কুহু দাঁড়িয়ে আছে দরজার কাছে। দীপ্র কাজ করছিল। ল্যাপটপের স্ক্রিনে মেয়েটিকে দেখতে পেয়েই মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো। কুহু, কেঁপে উঠল মেয়েটি। অন্যরাও কুহু বলেই তো ডাকে, তবে দীপ্রর এই নাম ধরে ডাকাটা ওর নিঃশ্বাস চেপে ধরে। বুকের ভেতর নতুন একটা আওয়াজের আবির্ভাব ঘটায়। দীপ্র পেছন ফিরে তাকিয়েছে। কুহু হাত কচলাতে লাগল। যতটা রাগ অভিমান নিয়ে দরজার কাছে এসেছিল তার সবটাই মিলিয়ে গেল। এখন একটা চাপা অনুভূতি তৈরি হয়েছে, একটা সংকোচ অস্বস্তি মিশ্রিত অনুভূতি। দাঁড়িয়ে কেন? আপনি কাজ করছেন তো? তো শব্দপে যেন দীপ্র এক বুক অধিকার দিয়ে দিল। কুহুর দুটো চোখে অস্বস্তি, ভেতরে ঝড়। ও ধীর পায়ে কক্ষের ভেতরে এলো। দীপ্র ল্যাপটপের স্ক্রিন নামিয়ে উঠে বাড়ালো। মুহূর্তেই কুহু দেখল একটা শক্তপোক্ত বুক ওর চোখের সামনে ভেসে উঠেছে। এতদিনে কুহু খেয়াল করেনি দীপ্র ভাই আসলে খুব লম্বা, একটু বেশিই বটে। কি দেখিস? কুহু চেয়েছিল এক দৃষ্টিতে। হুট করে দীপ্রর কণ্ঠ পেয়ে খানিকটা থতমত খেল। দৃষ্টি ঘুরিয়ে বলল, কিছু না তো? কিছু না? না, কি দেখব? কিছু দেখার নেই? কুহু চোখ দুটো মুদিত করল। মাঝে মাঝে ওর যে কি হয়। ও দুবার শ্বাস নিয়ে বলল, আপনি এখনো কিছু করবেন না? ওর কথার মানে যদিও বুঝেছে, তবু না বোঝার ভান ধরল দীপ্র। শুধল, কি করার কথা বলছিস? রাত্রিপুকে দেখতে এসেছে তো? কিছু করবেন না? কি করব? কি করব বলতে আপনার কিছু করার নেই? না, নেই। কেন নেই? কারণ বিয়েটা রাত্রির, তোর নয়। শেষ কথায় কুহু ভ্যাবাচাক্কা খেল। বুঝলেও ধরা দিল না অবশ্য। বলল, অরণ্য ভাইয়াকে একটু বলেন না। কি বলবো? বলবো রাত্রিকে বিয়ে কর? কুহু, রাত্রি ফেলনা নয়, অরণ্যও ফেলনা নয়। নিজেদের সম্পর্কের জন্য কাউকে না কাউকে একটু নরম হতেই হয়, কিন্তু ওরা সেটা করছে না। কেন করছে না? কুহু এত অবুঝের মতন কথাটা বলল ওর আসলেই খারাপ লাগছে। ও বহুদিন পর একটা কিছুর জন্য এত মরিয়া হচ্ছে। ওর মুখের পানে চেয়ে দীপ্র শুধুই হতাশার শ্বাস ফেলল। বস। কুহু বসল না। দীপ্র আবারও বলল, বসতে বলেছি। যন্ত্রের ন্যায় বসল কুহু। মনটা বিষণ্ণ হয়ে রইল। কুহু বসেছে বিছানায়। দীপ্র ওর বরাবর মেঝেতে হাঁটু গেড়ে বসল। কুহু থমকালো। পরের মুহূর্তেই নিজেকে সামলে নিল। কুহু। সরাসরি দীপ্রর চোখের দিকে চাইল কুহু। কয়েক সেকেন্ড পর একটা জিনিসই বুঝল। দীপ্র চোখ দুটো দারুণ সুন্দর। ও চেষ্টা করেও দৃষ্টি ফেরাতে পারল না। একটা ব্যাপার বলি, একটু ভেঙেই বলি? বলবো? দীপ্র ভাই অনুমতি চাইছেন? কুহুর আসলেই বিশ্বাস হয় না। এই মানুষটাকে এককালে কঠিন মনে হয়েছিল সবটা অন্যের উপর চাপিয়ে দেয়া ছাড়া আর কিছুই পারে না। কিন্তু ও যে ভুল ছিল তা আবারও প্রমাণ হলো। লজ্জাই লাগল ওর। একটা জিনিস তুই দেখ, সম্পর্ক আসলে দুজন মানুষের মনের বিষয়, একপাক্ষিক কিছু না। ধর আমার আর তোর বিয়েটা যদিও বা হতো, তবে তুই আমাকে মেনে নিতে পারতি না, কিন্তু স্বাভাবিক কিছুই থাকতো না। কেন থাকতো না? কারণ আমাদের সম্পর্কে মায়া মহব্বত থাকতো না। রাত্রি আর অরণ্যর বিষয়টা আরেকটু জটিল। ওরা একে অপরকে ভালোবাসে, চায় মন থেকেই,
তবে ইগোর জন্য ওদের কিছু আগায় না। আমাদের দেওয়া চাপের কারণে যদি ওরা বিয়ে করেও নেয় তবে সুখী হওয়ার সম্ভাবনা খুব কম, যেমনটা আমাদের ছিল। আমি যদি রাগ জেদ দেখিয়ে তোকে বিয়ে করেও নিতাম, দিন শেষে কিন্তু তুই আমাকে ঘৃণাই করতি কুহু, কখনো ভালোবাসতি না। বাসতি? দীপ্রর সব কথা শুনল কুহু। আসলে মানুষটা ওকে কি বোঝালো, ওর গুলিয়ে যাচ্ছে সবটা। অরণ্য আর রাত্রির বিষয়টা বলতে গিয়ে অর্ধেকের বেশি তো নিজেদেরটাই বলে গেল। কুহু হাবুলের মতন চেয়ে। দীপ্র বোধ করি হতাশই হলো। এ মেয়েটি বোকা নয়, আবার চালাকও নয়। এ মেয়েটি কেমন যেন। তবে যেমনই হোক, দীপ্রর আদরের, খুব বেশি আদরের। আর আদরের বিধায় খুব বেশি সময় রাগ করে থাকতে পারে না। আদতে নিজের যা কিছু তা তো নিজেরই হয়, আর নিজের ওপর কখনো রাগ হয় না। যা হয় তা ক্ষণিকের অভিমান। কুহু তো দীপ্ররই। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।